23 লেখিকা রায়হা জুবের রিপ্টি। তৃতীয় অংশ। গভীর রাত, আরু ঘুমাচ্ছে বেঘোরে। আরাধ্যর চোখে ঘুম নেই। সে পাশ ফিরে তাকিয়ে আছে জানালার বাহিরে। আজ আকাশে চাঁদ নেই, তারাও নেই। হাঁসফাঁস করল আরাধ্য, তারপর বিছানা থেকে উঠে রান্নাঘরে গেল কফি বানাতে। কফি বানিয়ে রুমে এসে বেলকনিতে বসল। এখন বাজে রাত 2:30। আরাধ্য পকেট থেকে ফোন বের করে অনলাইনে ঢুকল। শ্রেয়া আরাধ্যর ফেসবুকের সাথে অ্যাড আছে। তো ঢুকতেই সর্বপ্রথম শ্রেয়ার পোস্ট আসলো। একটা ছবি পোস্ট করেছে। ছবিতে শ্রেয়া আর ওই ছেলেটা। শ্রেয়া ছেলেটার বাহু ধরে একদম শরীরের সাথে লাগোয়া হয়ে দাঁত কেলিয়ে হাসির ছবি শেয়ার করেছে। আর ক্যাপশন দিয়েছে কলিজাটা। আরাধ্য পাশে থু ছিটিয়ে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে রিফ্রেশ করল নিউজ ফিডটা। আর এতেই শ্রেয়ার স্টোরি গুলো সামনে চলে আসলো। 1012টা স্টোরি মেরেছে। উপর থেকে দেখল সেই ছেলের সাথেই ছবি। হে আল্লাহ, এই মহিলাকে হেদায়েত দান করো। এভাবে কেউ ছবি ছাড়ে ফেসবুকে? জামাই তার অসুস্থ, হসপিটালে অ্যাডমিট। আর এই মহিলা জামাইয়ের পাশে না থেকে অন্য পুরুষের সাথে ঘুরছে। আরাধ্য ফোনটা পকেটে ঢুকিয়ে কফিটা খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে একেবারে মেডিকেলের জন্য রেডি হয়ে ডাইনিং টেবিলে বসল। আরুও রেডি হয়ে নিয়েছে, সামনের সপ্তাহে তার ফাইনাল পরীক্ষা। এখন ভার্সিটি মিস দেওয়া চলবে না। সন্ধ্যা খাবার বেড়ে দিতে লাগল। আশার ভোরেই চলে গেছে। আরাধ্য খাবার প্লেট টেনে নিয়ে বলল, মা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। আরাধ্যর কথায় সন্ধ্যা হাতের কাজ থামিয়ে দিয়ে বলল, হু বল। আরাধ্য ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, তোমার বোন, মানে আমার পাঙ্কু খালা, সে কি জন্মের পর থেকেই এমন শয়তানের নানি টাইপের? সন্ধ্যা ভ্রু কুঁচকে বলল, মানে? মানেটা হলো তোমার বোনের ক্যারেক্টার এত ঢিলা কেন? তার স্বামী অসুস্থ, হসপিটালে ভর্তি, অথচ তোমার বোন বাহিরে পরপুরুষের সাথে ঢলাঢলি করে বেড়াচ্ছে। তার লজ্জা নাই থাকতে পারে, কিন্তু আমাদের তো আছে। পরিচিত লোকজন বলে উঠে, ওটা তোমার খালা না? এমন ভাবে ঘোরাঘুরি করছে কেন? কে বলেছে? কে আবার? আয়ুষ। তোমার বোনের জন্য তো কথা শুনতে হয় আমায়। কি বেহা বলো তো। কি দিয়ে তৈরি করেছে তোমার বোনকে? পুরাই নষ্ট পেঁয়াজ, নিখিল মামুর ভাষায়। সন্ধ্যা ভ্রু কুঁচকাল। শ্রেয়া অন্য পুরুষের সাথে মেলামেশা করে বেড়াচ্ছে। আবার কোন বড়লোকের পেছনে লাগলো শ্রেয়া? আরাধ্য আরু খেয়ে যার যার গন্তব্যের দিকে চলে গেল। আরু ভার্সিটি এসে নিজের ক্লাসরুমের দিকে যেতেই দূরে সেই লোকটাকে দেখে ভ্রু কুঁচকাল। আরুকে দেখেই লোকটা এগিয়ে আসলো। সামনে দাঁড়াতেই বলল, কি চাই? লোকটা স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমাকে। আরু পা থেকে জুতা খুলে বলল, চিনি সেটা? এটা দিয়ে চড়িয়ে তোর গাল লাল করে দিব। সেদিন আমার জামাইয়ের হাতে মাইর খেয়ে লজ্জা হয়নি? না, হয়নি। আই ওয়ান্ট ইউ। আরু পকেট থেকে ফোন বের করে রনিকে ফোন করল। রনি আসতেই আরু বলল, রনি দেখ, আমাকে এই রাস্তার কুত্তা বিরক্ত করতেছে। কিছু বল। রনি লোকটার দিকে তাকিয়ে বলল, এই বেডা, কি হইছে? আমার বান্ধবীকে আপনি বিরক্ত করছেন কেন? সেটা তোমায় বলতে হবে? হ্যাঁ, বলতে হবে। আর আপনি বলবেন ও। তা না হলে স্যারের কাছে গিয়ে এমন নালিশ করব না যে কুত্তার মতন পেটাতে পেটাতে আপনাকে ভাইরাল করে দিব। আরু চল। রনি আরুকে নিয়ে চলে যেতে নিলে লোকটা বিড়বিড় করে বলে উঠে, একদিন তো তুমি আমারই হবে আরু। হয় দিনের, না হয় রাতের। আর আরাধ্য, তাকে তো আমি জাস্ট উপড়ে ফেলব। তুমি বিধবা ও হতে পারো সোনা। স্কুল ছুটির শেষে আয়ুষ হেলতে দুলতে রাস্তার পাশ ঘেঁষে বাড়ি ফিরছিল। হালকা তেষ্টা পাওয়ায় পাশের দোকান গিয়ে দোকানদারকে বলল, মামা, 1 ওয়াটার বোতল দিন তো। লোকটা বোতল দিলে আয়ুষ ব্যাগ থেকে টাকা বের করে দেয়। পানির বোতলে মুখ লাগিয়ে পানি খেতে খেতে হাঁটতে গিয়ে আচমকা এক ইটের সাথে উষ্টা খেয়ে মুখের ভেতর থাকা সব পানি ছিটকে সামনে কারো চোখ মুখে গিয়ে পড়ে। আয়ুষ নিজেকে পড়া থেকে বাঁচিয়ে সরি বলার জন্য সামনে তাকাতেই দেখে শ্রেয়া রাগী মুখ করে দাঁড়িয়ে আছে। চোখ মুখে পানি লেগে আছে। আয়ুষ বিড়বিড় করে বলল, কাওয়া আন্টিকে আমার সামনেই আসতে হলো? দুনিয়ায় আর কোনো কি মানুষ ছিল না সামনে আসার জন্য? আয়ুষ হাসার চেষ্টা করে বলল, সরি ব্রো এর খালা। আমি আসলে বুঝতে পারিনি রাস্তায় এত জায়গা থাকা সত্ত্বেও তুমি আমার সামনে এসেই চলাফেরা করবে। রাস্তা পার হয়ে এক লোক এগিয়ে আসলো শ্রেয়ার কাছে।
শ্রেয়ার চোখ মুখে পানি দেখে বলল, তোমার চোখ মুখে পানি কেন? শ্রেয়া আয়ুষের দিকে তেড়ে এসে বলল, এই বজ্জাতের জন্য। দুলতে দুলতে কেউ পানি খায়? অসভ্য ছেলে একটা। এই একদম আমাকে অসভ্য বলবে না। তোমার মতন 2 বিয়ে করিনি আমি। কথাটা শুনেই শ্রেয়া চর মারার জন্য হাত উঁচু করলে লোকটা থামিয়ে দিয়ে বলে, আহ মম কি করছো? আমার শালাকে মেরো না তো। আর এই যে শালা বাবু সরি বলো উনাকে। আমি সরি বলেছি তো। আর কতবার বলবো? আর তাছাড়া তুমি কেন আমায় শালা বলছো? আমার একটাই বোন। আর তা বিয়ে হয়ে গেছে, আমার দুলাভাই একটাই, তার শালা হই আমি। আমার আর কেন বোন নেই যে তোমার সাথে বিয়ে দিব? আছে তো। আয়ুষ চোখ বড় বড় করে বলল, কে আরশি? খবরদার, ও কিন্তু আমার বোন না। আরশি না বাচ্চা। তুমি বুঝবে না। বাসায় যাও দেখে শুনে। রাস্তা ঘাটে আজকাল যা হচ্ছে, তোমাকে না তুলে নিয়ে চলে যায় কেউ। সো বি কেয়ারফুল। আয়ুষ চলে আসলো। মনে মনে বলল, কত বড় বেয়াদব এই ছেলে, তাকে শালা বলে। আমি তার শালা হই নাকি? আমি তো তার গার্লফ্রেন্ডের বোনের বান্ধবীর ছেলে। 1 মিনিটস। তখন ছেলেটা ব্রো এর খালাম্নিকে মম বলল না? হ্যাঁ মমই তো বলল। তার ছেলে এই লোক? তার ছেলেও আছে? এক মিস্ত্রি কেন ব্রো এর খালাম্নিটা? সন্ধ্যার আরুকে নিয়ে আরুর বাসায় এসেছে আরাধ্য। আয়ুষ আসতে বলেছে ফোন করে। কণা আরাধ্যর জন্য রাতের খাবার বানাচ্ছে, মেয়ে আর মেয়ের জামাই থাকবে রাতে। আয়ুষের ঘর মানে আরুরই ঘর, যা আরুর অবর্তমানে তার হয়েছিল। সেই ঘরে গুরুতর আলোচনার সভা বসেছে। আরাধ্য কফি খাচ্ছে। আয়ুষকে একবার পরখ করে বলল, কিরে শুরু কর তোর গুরুতর আলোচনার সভা। আয়ুষ আইস করে বসে বলল, ব্রো আমি একটা তথ্য জেনেছি। কি? সেদিন তোমার খালাম্নির সাথে যে লোকটাকে দেখলাম না? হ্যাঁ কি হয়েছে? আবার ঘোরাঘুরি করছিল নাকি তোর সামনে দিয়ে? ঘোরাঘুরি করছিল না। আমার সামনে এসে পড়েছিল। ওই লোকটা তো তোমায় খালাম্নির প্রেমিক না? তাহলে? ছেলে গো ছেলে। লোকটা উনাকে মম বলে ডেকেছে আমি শুনেছি। মম? মানে তো মা? হ্যাঁ। তোমার খালাম্নির ছেলে আছে? কই জীবনে তো শুনিনি। ওনার হাসবেন্ডের আগের ঘরের হয়তো। আর জানো আমাকে কি বলেছে? কি বলেছে? আমি নাকি তার শালা লাগি। আরাধ্য কফি খাওয়া থামিয়ে দিল। আরও এবার কাচুমাচু হয়ে বসল। ওই যে ওরা বেডা তো তার ভার্সিটিতেও আজ এসেছিল, আরাধ্যকে বলে দেওয়া উচিত। আমার ভার্সিটিতেও আজ এসেছিল। আরাধ্য আরুর দিকে তাকিয়ে বলল, কি বলেছে? বলে তার নাকি আমাকে চাই। তুই কি করেছিস তারপর? আমি পায়ের জুতা খুলে ধমক দিয়ে বলেছি চর লাগাবো। চর লাগাসনি? না। আরাধ্য উঠে দাঁড়ালো। আরুর দিকে এগিয়ে এসে আরু গালে আস্তে করে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব, চর কেন লাগাসনি? আমাকে ফোন দিতি, গরম লোহা এনে জায়গা মতন ভরে দিতাম। এই শ্রেয়া বেদি তোর পেছনে এই কুত্তাকে লেলিয়ে দিয়েছে। নিজে তো সংসার করেই না, আমাকেও করতে দিবে না। তবে আমিও তো কম না। আমার বউয়ের পেছনে কুত্তা লেলিয়ে দিলে আমি তার পেছনে বাঘ লেলিয়ে দিব। তার কুত্তাকে খাবে তো খাবেই, সাথে তাকেও গিলে খাবে। আরাধ্য পকেট থেকে ফোন বের করল। শ্রেয়ার নম্বরে কল লাগালো। শ্রেয়া ফোন রিসিভ করতেই আরাধ্য লম্বা করে সালাম দিয়ে বলল, খালাজান কেমন আছেন? শ্রেয়া আচমকা আরাধ্যর ফোন পেয়ে অবাকই হল। ভালো, তোমরা? ভালো। আর থাকতে দিলেন কই? মানে? মানে টানে কিছু না। আপনাকে যে কারণে ফোন করা। গতকাল দাওয়াত আপনার আমাদের বাসায়। কিসের জন্য? আমার একমাত্র খালাজান আপনি, আপনাকে একদিনের জন্য ও আমাদের বাসায় এক বেলা আয়োজন করে খাওয়াতে পারিনি। তো সেজন্য ছোট্ট আয়োজন করতেছি। আপনি এসে পড়বেন, সাথে কুত্তা মুত্তা থাকলে তাদেরকেও সহকারে। কুত্তা মানে? মানে বিড়াল পোষেন না? হ্যাঁ। সেটাকে নিয়ে আসবেন। রাখি, ভালো থাকবেন। আরু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি করতে চাইছেন? কিছুই না। জাস্ট আপ্যায়ন করতে চাইছি। ব্রো আমাকেও দাওয়াত দাও। আরাধ্য বাঁকা হেসে বলল, শিওর শালা বাবু। তবে হজম করতে পারবি কি না তা শিওর দিয়ে বলতে পারছি না। গল্পতর প্রেমে উন্মাদামি। পর্ব 24। লেখিকা রায়হা জুবের রিপ্টি। সূর্যের তপ্ত তাপ চারিদিকে আরো প্রখরভাবে গাঢ় হচ্ছে। রাজশাহীর প্যারিস রোড দিয়ে ঘর্মাক্ত দেহ নিয়ে হেঁটে চলছে আষাঢ় সন্ধ্যা।
আজ হুট করেই সকালে সন্ধ্যাকে নিয়ে রাজশাহী এসেছে আশার, সাথে আরশিও এসেছে, তবে সে সন্ধ্যার খালার বাসায়। কর্মের বেড়াজালে আর ছেলেপেলে বড় হয়ে যাওয়ায় দায়িত্বের জাতাকলে পড়ে বউকে তেমন ভাবে সময়ই দিতে পারে না আশার সেই প্রথম দিনগুলোর মতন। আষাঢ়ের ইচ্ছে হয় কাজকর্ম ফেলে দিয়ে কিছুদিনের জন্য নেটওয়ার্কের বাহিরে চলে যেতে বউকে নিয়ে। কোনো দায়িত্ব থাকবে না তখন। একদম মুক্ত শান্তভাবে সন্ধ্যাকে সময় দিবে। দরকার পড়লে সময়কে মুঠোয় রাখার চেষ্টা করবে। কিন্তু সময় তো কারো মুঠোয় থাকার বস্তু নয়। সে নিজের মতন করে চলে। আষাঢ়ের দেহের সাদা শার্টটা ঘামে ভিজে ছুপছুপ হয়ে গেছে। কপালে লেগে আছে ঘাম। সন্ধ্যা পাশ ফিরে একজনের আশারকে দেখে শাড়ির আঁচল দিয়ে কপালে লেগে থাকা ঘাম মুছে দিয়ে বলল, অবস্থা তো নাজেহাল, চলুন বাসায় ফিরে যাই। আশার সন্ধ্যার কথাকে পাত্তা দিল না। উল্টো বলল, ভালো লাগছে এতগুলো বছর পর নিজের ক্যাম্পাসে এসে? সন্ধ্যা বুক ভরে শ্বাস টেনে বলল, ভীষণ ভালো লাগছে। আমার ক্যাম্পাস এটা। কত স্মৃতি জড়িয়ে আছে। একটা পুকুর, সে আমার কত আপন জানেন? সে কি আমার থেকেও বেশি আপন? মোটেও না। তবে জীবনের বেশি কিছু মুহূর্তে সে আমার পরম আপন ছিল। তখন কেউ ছিল না আমার পাশে সেই পুকুর ছাড়া। আমি বলতাম আর সে শুনত। আমিও তো তোমার সব কথা শুনি। সন্ধ্যা মৃদু হেসে বলল, হিংসা করছেন ডাক্তার? জি ম্যাডাম। আপনার ডাক্তার হিংসা করছে, তাও আবার সামান্য এক পুকুরকে নিয়ে। সে সামান্য নয় ডাক্তার। সে অসামান্য এক সুন্দর অধ্যায়। যাবেন সেই পুকুরে? একদম মন ভালো হয়ে যাবে। চলো দেখা যাক তাকে, যে আমার রমণীর হৃদয়ের এক অংশ জুড়ে। কথাটা বলেই আশার সন্ধ্যার হাত মুঠোয় নিল। প্যারিস রোড থেকে কিছুটা সামনে এক পুকুর। দুজনে পুকুরের সিঁড়িতে বসল। সন্ধ্যা হাত দিয়ে ছুঁয়ে দিল জল, কি শান্তি তাকে ছুঁতে পেরে। আশার পুকুরের দিকে তাকিয়ে বলল, এই যে আমি শুধু তোমায় দেখতে এসেছি। নাথিং এলস। ধন্যবাদ মিস্টার পুকুর। ওপস মিসেসও হতে পারো জানা নেই। ধন্যবাদ আমার সন্ধ্যার জীবনে ছিলে বলে। দোয়া করবে আমাদের জন্য। সন্ধ্যা আষাঢ়ের কথাগুলো শুনে হাসল। একটু বিকেল হতেই টুকিটাকি চত্বর দিয়ে ঘুরে খালার বাসায় আসলো। আজ এখানেই থাকবে, কাল ফিরবে বাড়ি। শাকলের আর দুপুরের রান্না সন্ধ্যা রেঁধে এসেছিল, কিন্তু রাতের রান্না করে আসেনি। আরু একা একা কি করছে না করছে ভেবে সন্ধ্যা ফোন করল। আরু বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে। ডেলিভারি ম্যান আসবে সেজন্য। আরাধ্য পাঠিয়েছে, বলেছে খাবার নিয়ে নিতে। আরাধ্য বাসাতেই আছে। কি যেন করছে রান্নাঘরে। আরও অপেক্ষা করতে করতে বিরক্ত হলো ডেলিভারি ম্যানকে এখনো আসতে না দেখে। বিরক্তিতে সূচক উচ্চারণ করল। হঠাৎ করে হাতে থাকা মুঠোফোনটা বেজে উঠল। আরও ফোনটা রিসিভ করে বলল, হ্যালো মামুনি বলো। সন্ধ্যা ওপাশ থেকে বলল, কি করছিস? রাস্তায় দাঁড়িয়ে আছি। কেন? ডেলিভারি ম্যানের জন্য। খাবার অর্ডার দিয়েছিলাম। ওহ ভালো করেছিস। আমি আরও ফোন দিয়েছি এটার জন্যই। তুমি বাবাই পৌঁছিয়েছ তো ঠিক মতন? কোনো সমস্যা হয়নি তো? না সমস্যা হয়নি, এসে ঘোরাঘুরিও করেছি। আচ্ছা রাখছি মামুনি, ডেলিভারি ম্যান চলে এসেছে। আরও ফোনটা কেটে ডেলিভারি ম্যানের থেকে খাবারটা নেওয়ার সময় ধমক দিতে ভুলেনি। ধমকে দিয়ে বলেছিল, সেই কখন ফোন দিয়ে বলেছেন আপনি এসে পড়েছেন, এই আপনার আশা? দুঃখিত ম্যাম, জ্যাম ছিল। সেজন্য দেরি হয়েছে। আরও খাবারগুলো নিয়ে বাড়িতে আসলো। টেবিলে খাবার রেখে রান্নাঘরে উকি দিয়ে দেখল আরাধ্য মনোযোগ দিয়ে কি যেন ব্লেন্ড করছে। কি ব্লেন্ড করছে? আরও জিজ্ঞেস করল, কি তখন থেকে করছেন রান্নাঘরে? আরাধ্য ব্লেন্ডারের জগ থেকে সবুজ কালারের কিছু একটা গ্লাসে ঢেলে বলল, আমার হাতের স্পেশাল জুস বানালাম। কিসের? কাঁচা আমের? আমিও খাবো, একটু দিন না গ্লাসে। আরও এগিয়ে এসে গ্লাসে ঢালতে গেলে আরাধ্য বাধা দিয়ে বলে, মরার শখ জাগছে তোর? এই জুস তোর জন্য না, আমার ওয়ান এন্ড ওয়ানলি ঘষেটি খালার জন্য। স্পেশাল কিছু নাকি? ইয়েস সোনা। খাবার এসে গেছে? হু, গুড। এক কাজ কর তো, শুকনো মরিচের গুঁড়ার বাটিটা নিয়ে আয়। কি করবেন? নিয়ে আয় না। আরও নিয়ে আসলো। আরাধ্য খাবারগুলোকে দুভাগ করল। খাবার অর্ডার দিয়েছিল কষা মাংস, কাচ্চি, পায়েস, আরও কিছু খাবার। খাবারে এক ভাগের কষা মাংসে মরিচের গুঁড়া, পায়েসে একগাদা লবণ মিশিয়ে সাজিয়ে রাখল।
তারপর পকেট থেকে ফোনটা বের করে খালাকে ফোন দিয়ে জিজ্ঞেস করল, খালা যান আপনি কতদূর? শ্রেয়া বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বলল, গাড়িতে? একা আসতেছেন? না। তাহলে সাথে কি কুত্তা বিড়াল নিয়ে আসতেছেন? না। তাহলে? তোমার ভাইকে নিয়ে আসতেছি। আমার ভাই? হু ইজ মাই ব্রাদার? আমার ভাই বলতে তো আয়ুষ। তাকে তো আপনি আনবেন না সাথে আমি জানি। আমার বড় ছেলে সাগর। তোমার ছেলে। শুনেছি তুমি তো মা হওয়ার যোগ্য নও তাহলে? তুমি ফিটার খাওয়া বাচ্চা নও যে না বুঝার ভান করছো। ওকে সাবধানে এসো। আকুল হয়ে অপেক্ষা করছি তোমাদের। আরাধ্য ফোন কেটে দিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে অপেক্ষা করতে লাগল। আরুকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে থাকিস না বসো। আরু বসল। মিনিট 20 পর শ্রেয়া আসলো। সাথে তার সেই লম্পট ছেলে সাগরও। এমন ভাবে সেজে এসেছে যেন মনে হচ্ছে বিয়ে বাড়িতে জামাই আদর খেতে এসেছে। আরাধ্য হাসি মুখে বলল, অনেক অপেক্ষা করালেন খালা। বসুন। শ্রেয়া বসতে বসতে বলল, সন্ধ্যা আসার কোথায়? বাসায় নেই। ভ্রু কুচকে আসলো শ্রেয়ার। নেই মানে? নেই মানে নেই। কোথায় গেছে? রাজশাহী। অফিসে থেকে শুধু প্রশ্ন করেই যাচ্ছেন। রিল্যাক্স হন তো। তা মহাসাগর আপনি কেমন আছেন সেদিনের মাইর খাওয়ার পর থেকে? সাগর কটমট করে তাকালো। আরাধ্য খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, আপনাদের জন্য রেস্টুরেন্ট থেকে আনিয়েছি। ভীষণ স্পেন্সিভ ছিল। আর ভীষণই টেস্টও। তুমি কি শুধু খাওয়ার জন্য ডেকেছ আমাদের? শ্রেয়ার কথায় বাঁকা হাসল আরাধ্য। জি খালাজান। জাস্ট খাওয়াতে। মহাসাগর খাওয়া শুরু করুন, আমরাও করি। আরু বসো তো। আরাধ্য খাওয়া শুরু করল। শ্রেয়া কাচ্চি দিয়ে শুরু করল। আসলেই টেস্ট। তারপর কষা মাংস দিয়ে খেল। দু গাল খেতেই ঝালে হু হা করা শুরু করল। কি হয়েছে খালা? হা হু করছেন কেন? এত ঝাল কেন? ঝাল? কই আমরা তো খাচ্ছি। মহাসাগর আপনার ঝাল লাগছে? না। খালা এই সামান্য ঝাল খেতে পারছো না। কাচ্চই খাও। আমি শরবত নিয়ে আসছি। আরাধ্য রান্না ঘর থেকে শরবত নিয়ে আসলো। কাচ্চি খাওয়ার শেষে দুজনকে পায়েস দেওয়া হলো। দুজনেই 1 চামচ মুখে দিতেই উল্টি এসে গেল নোনতায়। এত পরিমাণ লবণ দিয়েছিল আরাধ্য। কি হয়েছে আবার? সাগর রাগী চোখে তাকিয়ে বলল, হোয়াট ইজ দিস? পায়েস মিষ্টির বদলে নুনতা কেন? আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, নোনতা? কই দেখি। হালকা টেস্ট করে বলল, কই নোনটা? এ তো মিষ্টি। মশকরা করছো আমার সাথে? একদমই না। আচ্ছা পায়েস রাখেন, ঠান্ডা ঠান্ডা শরবত খান। আরাধ্য এগিয়ে দিল স্পেশাল শরবতটা। শ্রেয়া, সাগর মুখে দিতেই তিতায় মুখ চেপে বেসিনের দিকে দৌড় লাগালো। পুরো মুখ তিতায় ভরে গেছে, শেষ পর্যন্ত কি না করলার জুস। পেটের সব বের হয়ে গেল শ্রেয়া সাগরের। এভাবে শায়েস্তা করল ডেকে এনে। আর তারাও কি বলদ চলে আসলো বেহায়ার মতন। সাগর এগিয়ে আসলো মুখ ধুয়ে। আরাধ্যর সামনে দাঁড়িয়ে বলল, কাজটা ঠিক করলে না। আরাধ্য সাগরের বাম গালে হাত রেখে বলল, ঠিক ভুল আপনার বোঝার বয়স নেই বাচ্চা। মায়ের আঁচলের তলেই থাকুন। অন্যের বউয়ের দিকে নজর না দিয়ে। আজ তোমায় একটা চ্যালেঞ্জ করলাম আরাধ্য আহমেদ। তোমার চোখের সামনে আমি তোমার বউকে ছুব। তবে সেটা যে সে ছোঁয়া নয়। একদম গভীর ছোঁয়া, ইউ নো হোয়াট আই মিন? আরাধ্য বাঁকা হাসল। তারপরই সাগরের গলা চেপে ধরে বলল, একটা কথা মাথায় রাখিস, ডক্টররা যেমন মানুষের জীবন বাঁচাতে পারে তেমনই মারতেও পারে। আর আমি একবার তোর পেছনে লাগলে তোর সহ তোর সৎমায়ের জীবন একেবারে নরক বানায় দিব। তুই বলেছিস আমার সামনে আমার বউকে তুই গভীরভাবে ছুঁয়ে দিবি তাই তো? জাস্ট হাত লাগিয়ে দেখা এখন। আরাধ্য ছেড়ে দিল। সাগর সাহস দেখিয়ে আরুর দিকে এগোতে নিলে শ্রেয়া আটকে দেয়। কি করছো কি? মার খাওয়ার শখ জেগেছে নাকি? খেলে একাকি খেও, তোমাকে ছাড়াতে গিয়ে আমি উল্টো মার খেতে পারবো না। চলো এখন, এমন খাবার খাওয়ালো আমার বোনের ছেলে যে আজীবন মনে রাখবো। অবশ্যই মনে রাখবেন খালা যান। আপনাকে কিন্তু আমি অননেক ভালোবাসি খালা যান। কিন্তু আপনি তো খাবারই খেলেন না ভালো মতন। খাবার নষ্ট করা কিন্তু ভালো কথা না। তোমার খাবার তুমিই খাও। এর চেয়ে আমাদের বলতে আমরা এর চেয়েও এক্সপেন্সিভ খাবার নিয়ে আসতাম। নেক্সট টাইম নিয়ে আসবেন।
রাতটা থাকবেন এখানে আজ? তার কোনো দরকার নেই। আমার আলিশান প্রাসাদ আছে যা তোমাদের বাড়ির চেয়েও বিশাল বড়। কি করব বলুন, আমার মা তো আর সুগার ড্যাডি বিয়ে করেনি। করেছে ইয়াং হ্যান্ডসাম সুদর্শন ডক্টরকে। তার ইনকামে যা পেরেছে তাই করেছে। টাকা লাগলে বলো। আমার তো টাকার দরকার নেই খালাজান। তাহলে কি দরকার? জান। আপনাদের জান দরকার। বিশেষ করে আপনার এই সতীনের ছেলেটা। দিতে পারবেন? তার বিনিময়ে কি তুমি তোমার মায়ের জানটা আমায় দিতে পারবে? যদি পারো তাহলে আমি দিয়ে দিব। আরাধ্য ঠোঁটে বাঁকা হাসি কিন্তু চোখে স্পষ্ট রাগের আভাস। আমার মায়ের দিকে জাস্ট চোখ তুলে তাকিয়ে দেখুন, সেই চোখই আমি উপড়ে ফেলব। আর সেখানে জানের কথা বলছেন? তার আগেই তো আপনি 3.5 হাত মাটির তলে চলে যাবেন। চ্যালেঞ্জ করছো? আই হেট ইউর মাদার। তাতে আমার বা ছেঁড়া গেছে। আপনি যদি এটাকে চ্যালেঞ্জ ধরেন তাহলে ধরুন। ওকে, আই একসেপ্ট দিস। সাগর চলো। শ্রেয়া চলে গেল। সাগর রেগে বলল শ্রেয়াকে নিয়ে আসলে কেন? দিতাম 2-4 ঘা। আরাধ্যর সাথে পারবি তুই? তোকে তুলে আছাড় মারার শক্তি আছে ওর শরীরে। সামনাসামনি কিছু করলে আমরাই হেরে যাব। পিঠ পেছনে করতে হবে। কি করতে বলছো তাহলে? সেটা ধীরে ধীরে বলবো। তোর আরও চাই তো? হ্যাঁ। বিয়ে নাকি? আগে এক রাতের জন্য পাই। তারপর বিয়ে করব নাকি অন্য কিছু সেটা পরের ব্যাপার। ওকে পেয়ে যাবি এক রাতের জন্য আরুকে। এখন বাসায় চল, মুখ একদম তেতো আমার। আরু টেবিলের সবকিছু গুছিয়ে রুমে এসে দেখল আরাধ্য বেলকনি 2 হাত পেছনে দিয়ে দাঁড়িয়ে আছে। আরু গিয়ে পাশে দাঁড়ালো। আশ্চর্য, আমাদের জীবন এমন স্টার জলসার সিরিয়ালের মতন হয়ে গেল কেন? আপনারা খালা এত বেয়াদব কেন? সিরিয়ালের ভিলেনদের মতন। পারিবারিক শিক্ষার কমতি আছে। সেই পরিবারে তো মামনিও মানুষ হয়েছে। হাতের আঙুল কি সমান? না। তাহলে ভাবিস কিভাবে আমার মায়ের মতন সবাই হবে? আমাদের মেয়ে যদি উনার মতন হতো তাহলে চড়িয়ে গাল লাল করে দিতাম। তার মতন হতেই দিতাম না আশাকে। আশাটাকে? আমাদের পুচকির নাম কি? হু। আমি সেদিন ভরদুপুরে স্বপ্ন দেখেছি আমার মেয়ে হয়েছে। আর তার নাম আমি আশা রেখেছি, আমাদের আশা। ছেলে হলে কি নাম রাখবেন ভরসা? ছেলে হবে না, প্রথমে মেয়েই হবে দেখিস। এত কনফিডেন্স? ইয়েস ম্যাডাম। চলুন ঘুমাবো, রাত হলো তো। শুধুই ঘুমাবো? তো কি করবেন? বিবাহিত পুরুষ ঘুমানো ছাড়া তো অনেক কিছুই করে ম্যাডাম। আরু রুমে চলে আসলো। বিছানায় শুয়ে চাদর টেনে বলল, লাইট নিভিয়ে দিয়েন, আমি ঘুমালাম। আরাধ্য লাইট নিভিয়ে আরু কাছে চলে আসলো। তারপর কপালে শুষ্ক ঠোঁটে চুমু খেল। তারপর তারপর ইতিহাস। আরুর এক্সাম শুরু কাল থেকে। সকালে বই সামনে রেখে পড়ছে আর ব্রেডে বাটার লাগাচ্ছে। আরাধ্য কফির মগে চুমুক দিয়ে ভেজা চুল মুছে বলল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি তুই? এত পড়া দেখাচ্ছিস যে সকাল সকাল? কাল থেকে এক্সাম। আর আমি কিছুই পারি না। সারা বছর না পড়ে এক্সামের আগের দিন পড়তে বসলে তো এমনই হবে। বিয়ের পর পড়া হয় নাকি? কেন আর কোনো বিবাহিত মহিলারা পড়েনি? কি জানি। মা বাবা আজ আসবে না। কবে আসবে? আগামীকাল। ঘুরুক আর কয়টা দিন। হসপিটাল থেকে অলরেডি বাবাকে ফোন করছে। আপনিও একসময় এমন ব্যস্ত হয়ে যাবেন তাই না? আমিও একেবারে পাক্কা গৃহিণী হয়ে যাব। তুই তো গৃহিণীই। আচ্ছা, আমি বের হব। কিছু লাগলে বলিস ফোনে। আয়ুষ সোফায় বসে বসে পপকর্ন খাচ্ছে আর ইংলিশ মুভি দেখছে। যার অর্থ তার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও সে সিনগুলো দেখে মানে বুঝে নিচ্ছে। কণা রান্নাঘরে। আয়ুষকে ডেকে বলল, আয়ুষ, টেবিলের উপর গরম মশলার বাটি আছে, দিয়ে যাত। আয়ুষ উঠে দাঁড়ালো, টেবিলের সামনে এসে গরম মশলার বাটি খুঁজল। কই গরম মশলা? এখানে তো কোনো গরম মশলা নেই। সবই তো ঠান্ডা। গরম তো কোনো কিছুই নেই। কিরে পেলি? এখানে তো কোনো গরম মশলার বাটি নেই মা। আছে তো দেখ। আমি টেবিলেই রেখেছি। নেই মা। যদি আমি এসে পাই তখন? থাকলে তো পাবে। কণা রান্না ঘরে থেকে বেরিয়ে আসলো। দেখো, এখানে কোনো গরম মশলা নেই। কণা এগিয়ে এসে আয়ুষের হাতের পাশে থাকা গরম মশলার বাটি নিয়ে বলল, এটা কি তোর বাপের মাথা? আয়ুষ ভ্রু কুঁচকে বলল, এটা গরম মশলা। আর ইউ ওকে মা? এটা তো ঠান্ডা। এটা কিভাবে গরম মশলা হয়? বলদ,
এর নামই গরম মশলা। এর সাথে গরমের কোনো সম্পর্ক নাই। তাহলে আমার দোষ কোথায়? দোষ তো নামের। ঠান্ডা জিনিসের নাম যদি গরম মশলা নাম রাখে তাহলে তো আমি গরম জিনিসই খুঁজব। আর তুমি তো সেই এসেই নিলে, তাহলে কেন আমায় বললে? তোমার জন্য আমার মুভি দেখা মিস হয়ে গেল। মুভিটা কি সুন্দর ছিল! আর দেখো না তো। গল্পতর প্রেমেউন্মাদামি। পর্ব 25। লেখিকা রায়হা জুবের রিপ্টি। দুদিন পর রাজশাহী থেকে ঢাকা ফিরেছে সন্ধ্যা আসার। ঠিক বিকেলের দিকে এসে পৌঁছেছে বাসায়। তখন আরু বাগানের দোলনায় বসে বই পড়ছিল। আজ এক্সাম ছিল, এক্সামটা ভালোই হয়েছে। আরাধ্য হেল্প করেছিল গতকাল রাতে পড়াতে। রাজশাহীর বিখ্যাত আম দিয়ে দিয়েছে সন্ধ্যার খালা। আরও আমগুলো নিয়ে সুন্দর মতন রেখে দিল। আশার সন্ধ্যাকে সোফায় বসতে বলে আরও ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে এগিয়ে দেয়। সন্ধ্যা নিজে খেয়ে মেয়েকেও খাইয়ে দেয়। আশার পানিটা খেয়েই বসা থেকে উঠে দাঁড়ায়। সন্ধ্যা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কোথাও যাবেন? আশার হাত ঘড়িতে সময় দেখে বলল, হুমম হসপিটালে। রাতে কথা হবে, আসছি। আশার চলে যায়। আরু সন্ধ্যার কাছে জিজ্ঞেস করে রাতের জন্য কি রাঁধবে। সন্ধ্যা বলল, একটু চিকেন আর ডাল রান্না করতে। আরু ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে ডাল বসিয়ে দিল চুলায়। সন্ধ্যার পরপর আরাধ্য চলে আসলো বাসায়। মা ফিরেছে ফোনেই জেনেছে। আরু বলেছিল। আরুকে রান্না ঘরে দেখে বলল, এক কাপ কফি নিয়ে আয় তো আরু। আরু তাড়াহুড়ো করে বলল, নিয়ে যান। না, তুই নিয়ে রুমে আয়। আশ্চর্য দেখছেন তো, রাঁধছি। সো আট। চুলার পাওয়ার কমিয়ে আয়। আরু রেগেই কফি বানিয়ে রুমে নিয়ে আসলো। আরাধ্য খালি গায়ে ছিল। শার্ট পাল্টাচ্ছিল। আরু গলা কেশে বলল, বেয়াদব পুরুষ, দরজা লাগিয়ে চেঞ্জ করা যায় না? দরজা লাগালে তুই দেখতি কিভাবে আমার হট বডি। আপনার বডি দেখার জন্য কি আমি বসেছিলাম নাকি? বসে থাকবি কেন? শুয়ে থাকবি। বেয়াদব। ধরুন কফির মগ। আরাধ্য শার্টটা পরে কফির মগ নিয়ে চুমুক বসায় তাতে। পারফেক্ট। আরাধ্য তৃপ্তির সাথে বলে, একদম তোর মতন। তা আজ এক্সাম কেমন দিলি? জোশস। সিজিপি ভালো আসবে তো? হয়তো। কনফিডেন্স নেই? না। রাত আজ শ্বশুরকে নিয়ে হসপিটালে গিয়েছিল। শ্বশুরের হার্টে রিং বসাতে হবে। কথাবার্তা বলে এসেছে এই মাসের শেষের দিকে অপারেশন। বসার ঘরে বসে আছে কণা আয়ুষ। আয়ুষ ম্যাথ করছে। ছেলেকে আজ হঠাৎ পড়তে দেখে বেশ অবাক হলো। ছেলের পাশে বসে বলল, পড়াশোনা করছিস? বাহ। আয়ুষ বিরক্ত হয়ে বলল, কেন, আমি কি পড়াশোনা করি না নাকি? দেখি না তো করতে। আমার দিকে নজর দিলে তো দেখবে। আমাকে গুড স্টুডেন্ট হতে হবে। তারপর ভালো জব করতে হবে। এত বুদ্ধি আসলো কোথা থেকে? আমি একটা মুভিতে দেখে শিখেছি। নাম কি? জানি না। তুমি আর ডিস্টার্ব করো না, আমায় পড়তে দাও। আয়ুষ নিজের রুমে চলে আসলো। টেবিলে বসতেই ফোনটা বেজে উঠল। আয়ুষ চেয়ে দেখল কুণালের নম্বর, অনেক দিন পর ফোন করেছে। আয়ুষ রিসিভ করে বলল, আরে কুণাল ভাই, কি মনে করে? কুণাল ওপাশ থেকে জবাব দিল, তোমাদের সাথে দেখা করতে আসছি, সেজন্য ফোন করলাম তোমায়। আমাদের সাথে মানে? তুমি আর তোমার আরশি। আমি তো আরশিকে দেখিনি। ওহ, ওদের বাসায় গিয়ে দেখে নাও। তুমি আসবে না? না, আমি এখন বিজি অনেক। কেন, কি করো যে বিজি? পড়াশোনা। প্রচুর পরিশ্রম করছি। তা কত ঘন্টা পড়াশোনা করছো? এই তো 1 ঘন্টা 5 মিনিট করে। এটাকে পরিশ্রম বলছো? হুমম। রাখি, তুমি গিয়ে দেখা করো। আয়ুষ ফোন কেটে পড়তে লাগলো। ঘড়ির কাঁটা যখন 10-এর ঘরে আটকা তখন আশার বাড়ি ফিরল। বিধ্বস্ত লাগলো আশারকে। সন্ধ্যা জিজ্ঞেস করল, কিছু হয়েছে? কাল কয় তারিখ মনে আছে? হ্যাঁ, কাল তো 24টা। সন্ধ্যার মনে পড়ল গতকাল তো শাশুড়ির মৃত্যু বার্ষিকী। কাল মায়ের মৃত্যু বার্ষিকী। হুমম। মায়ের জন্য মন খারাপ করছে? যদি মৃত্যু অনিবার্য না হতো তাহলে আমার মা আমার কাছেই থাকতো। মৃত্যুর মতন সত্যি আর কোনো কিছু নেই। এটা মেনে নিতেই হবে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। আশার ফ্রেশ হয়ে আসলো। খাবার টেবিলে বসে বলল, বাকিরা কোথায়? ওরা খেয়ে ঘুমিয়ে গেছে। ও, তুমি তো খাওনি, বসো একসাথে খাই। সন্ধ্যা নিজের জন্যও খাবার বেড়ে একসাথে খেয়ে নিল।
খাওয়া শেষে জনেই চুপচাপ বসে থাকে কিছুক্ষণ। আশার প্লেটটা একপাশে রেখে হালকা গলায় বলে, কত কষ্ট করে আমাকে আর রাতকে মানুষ করেছে আমার মা। বাবা মারা যাওয়ার পর নিজ হাতে পুরো সংসার চালিয়েছে, কষ্ট হলেও কখনো শব্দ অবধি করেননি। ধৈর্য ছিল আমার মায়ের ভীষণ। সন্ধ্যার চোখে একটা নরম দৃষ্টি জমে। সে আস্তে করে বলে, তাই তো আপনি এতটা নীরব থাকেন সবসময়? কারো প্রতি কখনো বেশি অভিযোগ করতে দেখিনি আপনাকে। আশার মাথা নাড়ল ধীরে। মায়ের কাছ থেকেই শিখেছি সবকিছুর চেয়ে বড় ধৈর্য। আর এই সময়টায় সেই ধৈর্যই ভরসা। একটা গভীর নিঃশ্বাস ফেলে আশার উঠে দাঁড়ায়। সন্ধ্যা তার দিকে তাকিয়ে থাকে। ক্লান্ত, নরম একটা মুখ, চোখে গভীর অন্ধকার। আশার সন্ধ্যার কাঁধে হাত রাখে। রান্নাটা আজ অন্য রকম লাগলো। আরও রেঁধেছে। ভালো হয়নি? ভালোই ছিল। কিন্তু আমি মায়ের পরে তোমার হাতের রান্না খেয়েই অভ্যস্ত। ভোরবেলায় আরও ঘুম ভেঙে উঠে দেখে বারান্দায় বসে আছে আরাধ্য। সিগারেটের ধোঁয়া বাতাসে মিশে গেছে। তার পাশে গিয়ে দাঁড়ায় আরু। এই ভোরে বেকনিতে আপনি সিগারেট খাচ্ছেন? ঘুম থেকে উঠেছেন কখন? একটু আগেই। তা সিগারেট কেন খাচ্ছেন? ভাবছিলাম কিছু জিনিস সেজন্য। কি ভাবছিলেন? ভাবছি তুই যদি আমার জীবনে না আসতি তাহলে আমার কি হতো? কি হতো? কচু গাছের সাথে ফাঁসি নিয়ে মরে যেতেন? মরতাম না। বাট বাট কি? তোর জামাইকে মেরে তোকে বিধবা করে বিয়ে করে ফেলতাম। পাগল। আসলেই তোর প্রেমে উন্মাদ আমি। আর এই উন্মাদনা না থাকলে জীবনটা অনেক বেশি নিরামিষ হতো। আরও চুপ থাকে। ধীরে এসে আরাধ্যের পাশে বসে। তারা জনেই চুপচাপ, নীরব শহরের ভেতর নিজেরা এক একটা শব্দ হয়ে ভাসে। দূরে আজানের ধ্বনি বাজে। সূর্য উঠছে ধীরে। আরাধ্য আর আরও উন্মাদ প্রেম আর চুপচাপ ভালোবাসার একটা ছোট্ট গল্প হয়ে বসে থাকে সেই আলোয়। আকাশটা মেঘলা, হালকা ঠান্ডা বাতাস বইছে। চারদিকে একরকম নিস্তব্ধতা। সকাল 8টার দিকে আসার একাই গাড়ি বের করে। মুখে একটুও কথা নেই, চোখে অন্যমনস্কতা। রাস্তার প্রতিটা বাঁক যেন তাকে শূন্যতার ভেতর টেনে নিয়ে যাচ্ছে। আজ মায়ের মৃত্যুবার্ষিকী। গতকাল অর্ধেক দিন কাজে কাটিয়ে দিলেও ভেতরের অস্থিরতা থামেনি। এক নজর মাকে দেখবে। সকাল বেলাটায় আসার একাই আসে কবরস্থানে। তারপর বিকেলে সপরিবারে আসে কবর জিয়ারত করতে। প্রতি বছর আসার কবর জিয়ারত করে। কবর জিয়ারত না করলে তার মনটা যেন দগ্ধ হয়ে থাকে। রাজাবাজার কবরস্থান। নামাজের মাঠের পাশ ঘেঁষে একটু ভেতরে ছোট্ট মাটির উঁচু ভিটা। সাদা সিমেন্টের ফলকে কালি উঠে গেছে খানিকটা। আশার ধীরে হাঁটছে, হাতে পানির বোতল, কাঁচা গোলাপ আর সূরা ইয়াসিনের একটা ছোট্ট বই। মায়ের কবরে পৌঁছে প্রথমে হাত দিয়ে মাটি ছুঁয়ে নেয়। তারপর গোলাপ ফুলগুলো রেখে দেয়। বোতলের পানি ঢেলে দেয় কবরের চারপাশে। ধীরে বসে পড়ে সে, মাথা নিচু করে। ঠোঁটে নড়ে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন। পুরনো স্মৃতি ভেসে ওঠে। মায়ের কণ্ঠে বলা কথাটা, আশার, কখনো কারো কষ্টের কারণ হোস না। মায়ের হাতের সেই গরম ভাতের গন্ধ, অসুস্থ শরীরেও দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করা। সবকিছু যেন এখনো চোখে ভাসে। চোখের কোণায় পানি জমে। আশার হাত দিয়ে মুছে নেয়। মা, তুমি বলেছিলে, মরে গেলে কেউ মনে রাখে না। কিন্তু আমি তো এখনো প্রতিদিন তোমায় অনুভব করি। জানো মা, তোমার মতো মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আমি চাইলেও তোমার মতো হতে পারবো না। আষাঢ়ের গলার স্বর ভার হয়ে আসে। তুমি দোয়া করো মা, আমি যেন তোমার মতো সহজ, সহনশীল আর শান্ত মানুষ হতে পারি। সবাইকে আপন করে নিতে পারি। আর হ্যাঁ, তুমি যেভাবে ভালোবাসতে, আমিও যেন সবাইকে ঠিক সেভাবেই ভালোবাসতে পারি। শেষে 2 হাত তুলে মোনাজাত করে আশার। আল্লাহ, তুমি আমার মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দাও। তার ভুল ত্রুটি মাফ করে দাও। আমাকে তার জন্য সদকায় জারিয়া বানিয়ে দাও। অনেকক্ষণ পরে ধীরে উঠে দাঁড়ায় আশার। আর একবার কবরে হাত রাখে। আসছি মা। আবার আসব। চোখের কোণ ঝাপসা হয়ে আসে। ধীরে পেছনে ফিরে হাঁটতে থাকে। আকাশ তখনও মেঘলা, কিন্তু বাতাসে কেমন এক অশান্তি। গাড়ির শব্দে গেট খোলার শব্দ হলো। আরু তখন বারান্দায় ভেজা জামাকাপড় শুকাতে দিচ্ছিল। সে নিচে তাকিয়ে দেখল আশার নেমে যাচ্ছে গাড়ি থেকে। হাঁটার গতি ধীর,
মুখে কোন রকম ভাবলেশ নেই। সন্ধ্যা তখন রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজায় দাঁড়ায়। মায়ের কাছে গিয়েছিলেন? আশার জুতা খুলতে খুলতে বলল। হুমম মায়ের কাছে গেলে সবকিছু তুচ্ছ লাগে। মানুষের ভেতরে যত রাগ, কষ্ট, দুঃখ জমে থাকে না কেন, ওখানে গেলে মনে হয় পৃথিবীর কোনো কিছুই আর গুরুত্বপূর্ণ না। সন্ধ্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, রাগ বা অভিমান জমিয়ে রাখা মানে জীবনের সময় নষ্ট করা। অনেকটা বড় হয়ে গেছো সন্ধ্যা। সন্ধ্যা ফিক করে হেসে উঠল। ছেলে বিয়ে করিয়েছি, কদিন পর দাদি হব। আপনি কি এখনো ছোট্ট ভাবেন নাকি আমায়? উহু, তুমি শুরু থেকেই ভীষণ ম্যাচিউর। জীবনের কাছে হার না মানলেই মানুষ ম্যাচিউর হয়। আর আমি পরিবারের ধাক্কায় ম্যাচিউর হয়েছি। জীবনে দু একটা ধাক্কা খাওয়া আবশ্যক। বিকেলের দিকে সপরিবারে আসার ফের আসেন মায়ের কবরে। রাতও আসে। রাত মায়ের কবরের পাশে বসে থাকে নির্বাক হয়ে। এই দিনটায় মাকে বেশি মিস করে রাত। হুজুরের সাথে কথা বলল আশার। নতুন করে মায়ের কবরের চারপাশে বেড়া দিবে। কালকেই কাজ ধরবে হুজুর বলেছে। কবর জিয়ারতের শেষে সন্ধ্যার দিকে সবাই আশারদের বাসায় আসে। আজ এ বাসাতেই থাকবে সবাই। বসার ঘরে সবাই বসা। আরাধ্য বাবার পাশে বসলেন। তার মেডিকেল পড়া শেষ। আশারের হসপিটাল থেকে ফোন এসেছিল, সেই হসপিটালে জয়েন হতে বলছে। বাবার কাছে পরামর্শ নিল সে কি জয়েন হবে। আশার জয়েন হতে বলল। বেশ নামকরা হসপিটাল। সেখানে বাবা ছেলে একসাথে কাজ করলে ভালোই হবে। সামনের সপ্তাহে জয়েন করবে বলে স্থির করল। রাতে খাবার খেয়ে যে যার রুমে শুতে গেলেও আশার রাত ঘুমায় না। বসার ঘরে বসে থাকে। আজ আয়ুষ একটুও আরশি আরশি করেনি। তার মাথায় ভালো কিছু করার নেশা চেপেছে। কিন্তু বেচারা বেশু পরিশ্রম করতে পারে না। 30 মিনিট পড়তে না পড়তেই হাঁপিয়ে যায়। ভাইয়ের এমন বদলের কথা শুনে আরও একটু খুশি হলো। না জানি এই বদল কতদিনের জন্য। পরের দিন কুনাল আসলো তার মায়ের সাথে আশারদের বাসায়। বাসায় এসেই আয়ুষকে দেখে কুনাল বলল, তুমি না ব্যস্ত আসবে না? আমার আগেই দেখি এসে বসে আছো। আয়ুষ চিকেন ফ্রাই খেতে খেতে বলে, আমার বাবা মা নিয়ে এসেছে সেজন্য এসেছি। কণা শরীফার সাথে কথা বলতে লাগলো। কুনাল আশেপাশে তাকিয়ে আরশিকে খুঁজতে লাগলো। কিছু খুঁজছ? আয়ুষের কথায় কুনাল আমতা আমতা করে বলল, হুমম। তোমার আরশিকে রুমে বোধ হয়। ডেকে আনো। দরকার কার? আমার। তাহলে তুমি যাও। কুনাল উঠে দাঁড়াতেই দেখল আরুর সাথে আরশি আসছে। একদম পুতুলের মতন মেয়েটা। ওটা আরশি? আয়ুষ একবার আরশির দিকে তাকিয়ে বলল, হু, ভীষণ কিউট তো। হুমম আমার আরশি যে সেজন্য। আরশি যদি তোমায় বিয়ে করতে না চায় তখন? কেন চাইবে না? তোমার থেকেও বেশি হ্যান্ডসাম আমি। ভবিষ্যৎ তো আর বলা যায় না। ধরো করতে চাইলো না বিয়ে তখন? ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে। আরশি এমন কিছু করবেই না। বাবা চাচা বলছে আরশি আমার। কুনাল বাঁকা হেসে বলল, ও আচ্ছা। গল্পতর প্রেমে উন্মাদামি। পর্ব 26। লেখিকা রায়হা জুবের রিপ্টি। আজ আরাধ্যর হসপিটালের প্রথম দিন। আরও নিজের হাতে সকালে উঠে আরাধ্যর পছন্দের সব খাবার রেঁধেছে। আরাধ্য সাদা রঙের শার্ট পরে তার উপর সাদা এপ্রন পরে গলায় স্টেথোস্কোপটা ঝুলিয়ে নিচে আসলো। আরও খাবার সাজিয়ে অপেক্ষা করছিল আরাধ্যর। আরাধ্য টেবিলে এসে নিজের পছন্দের খাবার দেখে স্মিত হেসে বলল, বাহ বরের প্রতি ভালোবাসা দেখি দিনকে দিন বেড়েই চলছে রে তোর আরু। আরু প্লেটে খাবার বেড়ে বলল, 10টা না 5টা না একটা মাত্র জামাই, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো হু? এত ভালোবাসা ভালো নয় রে আরু। কিউ? বাহিরে নজর দিচ্ছেন নাকি আজকাল? আস্তাগফিরুল্লাহ, আমি ওমন পুরুষ নাকি? ঘরে বউ রেখে বাহিরে নজর দিব? বাহিরে নজর দেওয়ার আগে আমার চোখে ঠাডা পড়ুক। শুনুন, হসপিটালে তো সুন্দর সুন্দর মহিলা ডক্টর নার্স থাকবে। সে তো মেডিকেল কলেজেও ছিল। সোজা যাবেন, অপারেশন করবেন, তারপর সোজা বাড়ি চলে আসবেন। এর মাঝে নো ইটিস ফিটিস কারো সাথে ওকে? যথা আজ্ঞা ম্যাডাম। এবার খেতে পারি? হুমম খান। তুইও খা আমার সাথে। না থাক, এক প্লেটে খা, তাহলে মিল মোহাব্বত বাড়ে। কেন, মিল মোহাব্বত কি কম নাকি আমাদের মাঝে? না, আরও ভরপুর হবে, খেলে আয়। আরাধ্য পোড়োটায় কষা মাংস ভরে আরুর মুখে তুলে দিল।
খাওয়া দাওয়া শেষে আরাধ্য হাত ধুয়ে আরুর কপালে চুমু দিয়ে বলল, বাবাকে সবসময় দেখেছি যাওয়ার আগে মায়ের কপালে ভালোবাসার পরশ একে দিয়ে তারপর কাজে যেত। আমার কাজের শুরুটা না হয় বাবার দেখানো পথ ধরেই হোক। পেছনে থেকে সন্ধ্যা বলল, মাকেও জড়িয়ে ধরতে তোর বাপ শুধু বউকে একাই না। আরাধ্য মুচকি হাসল। আরুকে ছেড়ে আরাধ্য মায়ের কাছেই যেত। তার আগেই সন্ধ্যা এসে হাজির। আরাধ্য মাকে জড়িয়ে ধরে বলল, কিছুই ভুলিনি, সাবধানে থেকো। সন্ধ্যা ছেলের গালে দু হাত দিয়ে বলল, সাবধানে যাস। আরাধ্য বেরিয়ে আসলো। বাসা থেকে গাড়িতে করে হসপিটাল অবধি যেতে 30 মিনিট লাগে। আরাধ্য হসপিটালে আসতেই আরাধ্যকে তার কেবিনের দিকে নিয়ে যাওয়া হলো। কেবিনের সামনে লেখা আছে ডক্টর আরাধ্য আহমেদ। আরাধ্য ভেতরে ঢুকলো। আশার ছেলে এসেছে বলে ছেলের কেবিনে আসলো। আরাধ্য আশেপাশে তাকিয়ে দেখছে কেবিনের। আশার ছেলেকে ধরে চেয়ারে বসালো। তারপর নিজেও বসে বলল, ওয়েলকাম টু আওয়ার হসপিটাল। থ্যাংক ইউ বাবা। পেছনে থেকে এক নার্স জানালো আজ 12টায় একটা অপারেশন আছে, যেটার দায়িত্ব আশার আরাধ্য দুজনে। হসপিটালের প্রথম দিনটাই আরাধ্য সুযোগ পেল বাবার সাথে অপারেশনের। ঠিক 12টায় আরাধ্য আশার একটা অপারেশন করল। দুপুরে আরু সন্ধ্যা খাবার খেতে বসেছে। আরু খাবার মুখে দিতেই কেমন জানি অস্থির লাগলো। দুনলা খেতেই আর খেতে পারল না, হাঁসফাঁস করল। সন্ধ্যা বিষয়টা নজর করে বলল, কোনো সমস্যা হয়েছে? কেমন জানি গা গুলোচ্ছে, খেতে ইচ্ছে করছে না। আচ্ছা তাহলে জোর করে খেতে হবে না, রেখে যা, আমি ধুয়ে রেখে দিবনি। আরু হাত ধুয়ে রুমে আসতেই দেখল বিছানায় থাকা ফোনটা বাজছে। আরু ফোনটা কানে নিতেই আরাধ্য বলল, কি রে, সেই কখন থেকে ফোন দিচ্ছি, কই ছিলি? এই তো খেতে গিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি। কেন? কেমন একটা লাগলো দু গাল খেতেই। গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে নাকি? ড্রয়ার থেকে ঔষধ খা। বাসায় আসবেন কখন? কেন, মিস করছিস নাকি? হুমম, বাবার সাথে ফিরবো। আচ্ছা রাখছি তাহলে। আরু ফোনটা রেখে গ্যাস্ট্রিকের একটা ঔষধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘুম পাচ্ছে। আরু ঘুমিয়ে পড়লে এই ঘুম গিয়ে ভাঙল সন্ধ্যার দিকে, সন্ধ্যার ডাকে। মাগরিবের আজান দিয়েছে, সন্ধ্যা ডেকে উঠিয়ে বলল, আরু ওঠ, আজান দিচ্ছে। এই সময় ঘুমানো উচিত না। আরু উঠে বসল। মাথাটা ব্যথা করছে। সন্ধ্যা আরুকে মাথা চেপে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? মাথা ব্যথা করছে। সন্ধ্যা ড্রয়ার থেকে মলম বের করে আরুর কপালে লাগিয়ে মালিশ করতে লাগল। আরুর হুট করে মনে পড়ল রাতের রান্নার কথা। মামনি রান্না সব করা শেষ। 7টার দিকে ক্লান্ত শরীর টেনে বাড়ি ফিরল আশার আরাধ্য। আরাধ্য রুমে ফিরে আরুকে শুয়ে থাকতে দেখে বলল, কি রে, অস্বস্তি এখনো কমেনি? আরু উঠে বসে বলল, কিছুটা কমেছে। 1 কাপ কফি এনে দিতে পারবি? হুমম, ফ্রেশ হয়ে আসুন। আরু উঠে নিচে আসতেই দেখে সন্ধ্যা আরাধ্যর জন্য কফি নিয়ে আসছিল। আরুকে দেখে বলল, কফির জন্য পাঠিয়েছে? হুমম, নিয়ে যা। আরু কফির মগটা নিয়ে রুমে ঢুকল। আরাধ্য ওয়াশরুমে দেখে আরু কফির কাপটা টেবিলে রেখে ধীরে পেছনে ঘুরতেই হঠাৎ করে একটু ঝিমুনি এলো মাথায়। দরজার পাশের দেয়ালে হাত রাখে সামলে নিল নিজেকে। কাপা হাতে আবার বিছানার কিনারায় বসে পড়ল সে। আরাধ্য ওয়াশরুম থেকে বের হতেই দেখে আরু মাথা চেপে বসে আছে। আরুর শরীরটা একদম স্বাভাবিক নেই। আরাধ্য আরুর কপালে হাত রাখল। জ্বর তো নেই শরীরে। কিরে, শরীর কি অনেক খারাপ? ডক্টরের কাছে নিয়ে যাই চল। না, আমি ঠিক আছি। কত ঠিক আছিস দেখতেই তো পাচ্ছি। চল ডক্টর দেখিয়ে আনি। কাল যাবনি। শিওর? হুমম। আরাধ্য কফি খেয়ে নিচে গেল আরু আর তার নিজের খাবারটা ঘরে আনার জন্য। আরাধ্য খাবার এনে আরুকে খেতে বললেই আরু বলল, খাবো না। খেলেই আমার গা গুলায়। না খেলে তো আরো ফুরবল হয়ে যাবি। তারপরও খাবো না। সরান সামনে থেকে। আরু ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরল। আরাধ্য সেটা দেখে বলল, আশ্চর্য, নাক মুখ চেপে ধরলি কেন? আমি তো গ্যাস ছাড়িনি। তুই ছেড়েছিস নাকি? আরু রাগী চোখে তাকিয়ে বলল, খাবার নিয়ে সরুন আমার সামনে থেকে। কেন, কি হইছে? কিছুই হয়নি, সরান। আরাধ্য সোফায় এসে খেয়ে নিল খাবারটা। এটো প্লেট রুমে রেখেই লাইট নিভিয়ে আরুর পাশে এসে শুলো। আরু জড়িয়ে আরাধ্যকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে।
আরাধ্য আরুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আয়ুষ যে পুরোপুরি এখন পড়াশোনায় মনোযোগ দিয়েছে বিষয়টা তেমন না। আবার খুব বেখেয়ালিপনা যে করছে তেমনও না। সে স্কুলের পড়াগুলো প্রতিদিনেরটা প্রতিদিন কমপ্লিট করছে। আবার 10 স্কুল থেকে যা হোমওয়ার্ক দিচ্ছে সেটাও কমপ্লিট করছে। এর বাহিরে বাড়তি যে পড়াশোনা করতে হয় সেটা করে না। ছেলের এমন বদল দেখে কণা রাত ভীষণ খুশি। রাত চায় ছেলেকে বাহিরে পড়াতে। নিজে তো করতে পারেনি। ছেলেকে দেখে এখন একটু আশা জাগছে। রাত 9টা বাজে, আয়ুষ এখনো পড়ার টেবিলে। 10 মিনিট স্কুলে ক্লাস করছে। রাত বিছানায় এসে আসলো। মিনিট 20 পর আয়ুষের ক্লাসটা শেষ হলো। আয়ুষ কান থেকে হেডফোন খুলে পেছনে ফিরতেই বাবাকে বসে থাকতে দেখে বলল, কিছু বলবে বাবা? রাত ইশারায় ছেলেকে কাছে আসতে বলল। আয়ুষ বাবার পাশে এসে বসল। রাত ছেলের কপালে চুমু খেয়ে বলল, ভীষণ ভালো লাগছে তোর এই বদলটা। কখনো তোকে বকবো না এমনটা থাকলে। তুই যা চাইবি তাই দিব। আমার শুধু আরশিকে চাই বাবা, আর কিছু না। রাত তপ্ত শ্বাস ফেলল। ছেলের হাত ধরে বলল, আরশি তোর। তুই জাস্ট নিজেকে বেস্ট প্রমাণ কর। আরশিকে তোর করে দেওয়ার দায়িত্ব আমার। প্রমিস করছো? প্রমিস। তুই শুধু আমার কথাগুলো শুনবি, ওকে? ওকে, আই হ্যাভ নো প্রবলেম। চল খেতে এখন। ঘুমাতে হবে তো। রাত ছেলে বউকে নিয়ে রাতের খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষে আয়ুষ রুমে ঢুকল। আয়ুষের এই পুরো রুম জুড়ে আরশির ছবি। আরু চলে যেতেই আয়ুষ ছবিগুলো লাগিয়েছে দেওয়ালে। আয়ুষ আরশির একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, আমি সব করতে পারবো আরশি তোমাকে পাওয়ার জন্য। আস্তে আস্তে মাথা থেকে পা অবধি নিজেকে বদলে ফেলছি তোমার জন্য, এর বিনিময়ে তুমি শুধু আমার হয়ে যাও। আমি একটুও তোমায় বিরক্ত করব না। আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজেকে যজ্ঞ করে গড়ে তুলব, দেখে নিও। গল্পতর প্রেমে উন্মাদামি। পর্ব 26। লেখিকা রায়হা জুবের রিপ্টি। আজ আরাধ্যর হসপিটালের প্রথম দিন। আরও নিজের হাতে সকালে উঠে আরাধ্যর পছন্দের সব খাবার রেঁধেছে। আরাধ্য সাদা রঙের শার্ট পরে তার উপর সাদা এপ্রন পরে গলায় স্টেথোস্কোপটা ঝুলিয়ে নিচে আসলো। আরও খাবার সাজিয়ে অপেক্ষা করছিল আরাধ্যর। আরাধ্য টেবিলে এসে নিজের পছন্দের খাবার দেখে স্মিত হেসে বলল, বাহ, বরের প্রতি ভালোবাসা দেখি দিনকে দিন বেড়েই চলছে রে তোর আরু। আরু প্লেটে খাবার বেড়ে বলল, 10টা না 5টা না, একটা মাত্র জামাই, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো হু? এত ভালোবাসা ভালো নয় রে আরু। কিউ? বাহিরে নজর দিচ্ছেন নাকি আজকাল? আস্তাগফিরুল্লাহ, আমি অমন পুরুষ নাকি? ঘরে বউ রেখে বাহিরে নজর দিব? বাহিরে নজর দেওয়ার আগে আমার চোখে ঠাডা পড়ুক। শুনুন, হসপিটালে তো সুন্দর সুন্দর মহিলা ডক্টর নার্স থাকবে। সে তো মেডিকেল কলেজেও ছিল। সোজা যাবেন, অপারেশন করবেন, তারপর সোজা বাড়ি চলে আসবেন। এর মাঝে নো ইটিস ফিটিস কারো সাথে, ওকে? যথা আজ্ঞা ম্যাডাম। এবার খেতে পারি? হুমম খান। তুইও খা আমার সাথে। না থাক, এক প্লেটে খা, তাহলে মিল মোহাব্বত বাড়ে। কেন, মিল মোহাব্বত কি কম নাকি আমাদের মাঝে? না, আরও ভরপুর হবে, খেলে আয়। আরাধ্য পোড়োটায় কষা মাংস ভরে আরুর মুখে তুলে দিল। খাওয়া দাওয়া শেষে আরাধ্য হাত ধুয়ে আরুর কপালে চুমু দিয়ে বলল, বাবাকে সবসময় দেখেছি যাওয়ার আগে মায়ের কপালে ভালোবাসার পরশ একে দিয়ে তারপর কাজে যেত। আমার কাজের শুরুটা না হয় বাবার দেখানো পথ ধরেই হোক। পেছনে থেকে সন্ধ্যা বলল, মাকেও জড়িয়ে ধরতে তোর বাপ শুধু বউকে একাই না। আরাধ্য মুচকি হাসল। আরুকে ছেড়ে আরাধ্য মায়ের কাছেই যেত। তার আগেই সন্ধ্যা এসে হাজির। আরাধ্য মাকে জড়িয়ে ধরে বলল, কিছুই ভুলিনি। সাবধানে থেকো। সন্ধ্যা ছেলের গালে 2 হাত দিয়ে বলল, সাবধানে যাস। আরাধ্য বেরিয়ে আসলো। বাসা থেকে গাড়িতে করে হসপিটাল অবধি যেতে 30 মিনিট লাগে। আরাধ্য হসপিটালে আসতেই আরাধ্যকে তার কেবিনের দিকে নিয়ে যাওয়া হলো। কেবিনের সামনে লেখা আছে ডক্টর আরাধ্য আহমেদ। আরাধ্য ভেতরে ঢুকল। আশার ছেলে এসেছে বলে ছেলের কেবিনে আসলো। আরাধ্য আশেপাশে তাকিয়ে দেখছে কেবিনের। আশার ছেলেকে ধরে চেয়ারে বসালো। তারপর নিজেও বসে বলল, ওয়েলকাম টু আওয়ার হসপিটাল। থ্যাংক ইউ বাবা। পেছনে থেকে এক নার্স জানালো আজ 12টায় একটা অপারেশন আছে, যেটার দায়িত্ব আশার আরাধ্য দুজনে।
হসপিটালের প্রথম দিনটাই আরাধ্য সুযোগ পেল বাবার সাথে অপারেশনের। ঠিক 12টায় আরাধ্য আসার একটা অপারেশন করল। দুপুরে আরু সন্ধ্যা খাবার খেতে বসেছে। আরু খাবার মুখে দিতেই কেমন জানি অস্থির লাগলো। দুনলা খেতেই আর খেতে পারল না, হাঁসফাঁস করল। সন্ধ্যা বিষয়টা নজর করে বলল, কোনো সমস্যা হয়েছে? কেমন জানি গা গুলোচ্ছে, খেতে ইচ্ছে করছে না। আচ্ছা তাহলে জোর করে খেতে হবে না, রেখে যা, আমি ধুয়ে রেখে দিবনি। আরু হাত ধুয়ে রুমে আসতেই দেখল বিছানায় থাকা ফোনটা বাজছে। আরু ফোনটা কানে নিতেই আরাধ্য বলল, কি রে, সেই কখন থেকে ফোন দিচ্ছি, কই ছিলি? এই তো খেতে গিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি। কেন? কেমন একটা লাগলো দু গাল খেতেই। গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে নাকি? ড্রয়ার থেকে ঔষধ খা। বাসায় আসবেন কখন? কেন, মিস করছিস নাকি? হুমম, বাবার সাথে ফিরব। আচ্ছা রাখছি তাহলে। আরু ফোনটা রেখে গ্যাস্ট্রিকের একটা ঔষধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘুম পাচ্ছে। আরু ঘুমিয়ে পড়লে এই ঘুম গিয়ে ভাঙল সন্ধ্যার দিকে, সন্ধ্যার ডাকে। মাগরিবের আজান দিয়েছে, সন্ধ্যা ডেকে উঠিয়ে বলল, আরু ওঠ, আজান দিচ্ছে। এই সময় ঘুমানো উচিত না। আরু উঠে বসল। মাথাটা ব্যথা করছে। সন্ধ্যা আরুকে মাথা চেপে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? মাথা ব্যথা করছে। সন্ধ্যা ড্রয়ার থেকে মলম বের করে আরুর কপালে লাগিয়ে মালিশ করতে লাগল। আরুর হুট করে মনে পড়ল রাতের রান্নার কথা। মামনি রান্না সব করা শেষ। 7টার দিকে ক্লান্ত শরীর টেনে বাড়ি ফিরল আশার আরাধ্য। আরাধ্য রুমে ফিরে আরুকে শুয়ে থাকতে দেখে বলল, কি রে, অস্বস্তি এখনো কমেনি? আরু উঠে বসে বলল, কিছুটা কমেছে। 1 কাপ কফি এনে দিতে পারবি? হুমম, ফ্রেশ হয়ে আসুন। আরু উঠে নিচে আসতেই দেখে সন্ধ্যা আরাধ্যর জন্য কফি নিয়ে আসছিল। আরুকে দেখে বলল, কফির জন্য পাঠিয়েছে? হুমম, নিয়ে যা। আরু কফির মগটা নিয়ে রুমে ঢুকল। আরাধ্য ওয়াশরুমে দেখে আরু কফির কাপটা টেবিলে রেখে ধীরে পেছনে ঘুরতেই হঠাৎ করে একটু ঝিমুনি এলো মাথায়। দরজার পাশের দেয়ালে হাত রাখে সামলে নিল নিজেকে। কাপা হাতে আবার বিছানার কিনারায় বসে পড়ল সে। আরাধ্য ওয়াশরুম থেকে বের হতেই দেখে আরু মাথা চেপে বসে আছে। আরুর শরীরটা একদম স্বাভাবিক নেই। আরাধ্য আরুর কপালে হাত রাখল। জ্বর তো নেই শরীরে। কিরে, শরীর কি অনেক খারাপ? ডক্টরের কাছে নিয়ে যাই চল। না, আমি ঠিক আছি। কত ঠিক আছিস দেখতেই তো পাচ্ছি। চল ডক্টর দেখিয়ে আনি। কাল যাবনি। শিওর? হুমম। আরাধ্য কফি খেয়ে নিচে গেল আরু আর তার নিজের খাবারটা ঘরে আনার জন্য। আরাধ্য খাবার এনে আরুকে খেতে বললেই আরু বলল, খাবো না। খেলেই আমার গা গুলায়। না খেলে তো আরো ফুরবল হয়ে যাবি। তারপরও খাবো না। সরান সামনে থেকে। আরু ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরল। আরাধ্য সেটা দেখে বলল, আশ্চর্য, নাক মুখ চেপে ধরলি কেন? আমি তো গ্যাস ছাড়িনি। তুই ছেড়েছিস নাকি? আরু রাগী চোখে তাকিয়ে বলল, খাবার নিয়ে সরুন আমার সামনে থেকে। কেন, কি হইছে? কিছুই হয়নি, সরান। আরাধ্য সোফায় এসে খেয়ে নিল খাবারটা। এটো প্লেট রুমে রেখেই লাইট নিভিয়ে আরুর পাশে এসে শুলো। আরু জড়িয়ে আরাধ্যকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। আরাধ্য আরুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আয়ুষ যে পুরোপুরি এখন পড়াশোনায় মনোযোগ দিয়েছে বিষয়টা তেমন না। আবার খুব বেখেয়ালি পোনা যে করছে তেমনও না। সে স্কুলের পড়াগুলো প্রতিদিনেরটা প্রতিদিন কমপ্লিট করছে। আবার 10 স্কুল থেকে যা হোমওয়ার্ক দিচ্ছে সেটাও কমপ্লিট করছে। এর বাহিরে বাড়তি যে পড়াশোনা করতে হয় সেটা করে না। ছেলের এমন বদল দেখে কণা রাত ভীষণ খুশি। রাত চায় ছেলেকে বাহিরে পড়াতে। নিজে তো করতে পারেনি। ছেলেকে দেখে এখন একটু আশা জাগছে। রাত 9টা বাজে, আয়ুষ এখনো পড়ার টেবিলে। 10 মিনিট স্কুলে ক্লাস করছে। রাত বিছানায় এসে আসলো। মিনিট 20 পর আয়ুষের ক্লাসটা শেষ হলো। আয়ুষ কান থেকে হেডফোন খুলে পেছনে ফিরতেই বাবাকে বসে থাকতে দেখে বলল, কিছু বলবে বাবা? রাত ইশারায় ছেলেকে কাছে আসতে বলল। আয়ুষ বাবার পাশে এসে বসল। রাত ছেলের কপালে চুমু খেয়ে বলল, ভীষণ ভালো লাগছে তোর এই বদলটা। কখনো তোকে বকবো না এমনটা থাকলে। তুই যা চাইবি তাই দিব। আমার শুধু আরশিকে চাই বাবা, আর কিছু না। রাত তপ্ত শ্বাস ফেলল। ছেলের হাত ধরে বলল, আরশি তোর
তুই জাস্ট নিজেকে বেস্ট প্রমাণ কর। আরশিকে তোর করে দেওয়ার দায়িত্ব আমার। প্রমিস করছো? প্রমিস। তুই শুধু আমার কথাগুলো শুনবি, ওকে? ওকে, আই হ্যাভ নো প্রবলেম। চল খেতে এখন। ঘুমাতে হবে তো। রাত ছেলে বউকে নিয়ে রাতের খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষে আয়ুষ রুমে ঢুকল। আয়ুষের এই পুরো রুম জুড়ে আরশির ছবি। আরু চলে যেতেই আয়ুষ ছবিগুলো লাগিয়েছে দেওয়ালে। আয়ুষ আরশির একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, আমি সব করতে পারবো আরশি তোমাকে পাওয়ার জন্য। আস্তে আস্তে মাথা থেকে পা অবধি নিজেকে বদলে ফেলছি তোমার জন্য, এর বিনিময়ে তুমি শুধু আমার হয়ে যাও। আমি একটুও তোমায় বিরক্ত করব না। আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, নিজেকে যজ্ঞ করে গড়ে তুলব, দেখে নিও। গল্পতর প্রেমে উন্মাদামি। পর্ব 27। লেখিকা রায়হা জুবের রিপ্টি। হসপিটাল থেকে আরুকে আনা হয়েছে দুপুরের দিকে। মোটামুটি সুস্থই দেখাচ্ছে আরুকে। গত রাতে মরার উপক্রম হওয়া আরু এখন পুরোপুরি সুস্থ। খাচ্ছে, সারা বাড়ি জুড়ে হাঁটছে। আরাধ্য আর চোখে আরুকে পর্যবেক্ষণ করল। যাক, মেয়েটা সুস্থ হয়েছে এই অনেক, গত রাতে তো হার্ট অ্যাটাকই করে ফেলতো হয়তো আরাধ্য। সন্ধ্যার পর একটা অপারেশন আছে। আরাধ্য আরুর পাশে বসল। স্যুপের বাটিটা নিয়ে স্যুপ খাইয়ে দিল। তারপর আরাধ্য আরুর থেকে বিদায় নিয়ে চলে আসলো। আসার আগে বলে আসলো সাবধানে থাকতে, কোনোরকম খারাপ লাগলে যেন ফোন করে সাথে সাথে। আরু নিশ্চিন্তে থাকতে বলল আরাধ্যকে। আরু বসে গল্প করছে সন্ধ্যার সাথে। সন্ধ্যা সবজি কাটছে। আজ সবজি দিয়ে খিচুড়ি রান্না করবে। আরু টিভিটা অন করল। ঘাড় ফিরিয়ে পাশে সদর দরজার দিকে তাকাতেই দেখল আয়ুষ হন্তদন্ত হয়ে ছুটে আসছে। পরনে তার স্কুল ড্রেস। ভাইকে এসময় দেখে ভ্রু কুঁচকালো আরু। আয়ুষ বোনের কাছে এসে বোনকে জড়িয়ে ধরে বলল, আপু তুই ঠিক আছিস তো? কোনো কষ্ট হচ্ছে এখনো? বল কোথায় কষ্ট হচ্ছে। আরু ভাইয়ের পিঠে হাত রাখল। শরীর কাঁপছে আয়ুষের। স্কুল থেকে সোজা এখানে এসেছিস? হুমম। মাকে কতবার বললাম তোর কাছে তখন নিয়ে যেতে, কিন্তু নিয়ে যায়নি। বাবা জোর করে স্কুলে নিয়ে গেল সকালে। পরীক্ষা ছিল, তা না হলে আমি স্কুল পালিয়ে হলেও তোর কাছে চলে যেতাম। একদম এ কাজ করা যাবে না। আগে পড়াশোনা। না, আগে তুই, তারপর পড়াশোনা। পড়াশোনা আমি সারা জীবন করতে পারবো, কিন্তু তোর কিছু হলে আমি তোকে কোথায় পাবো বল? আমার কিচ্ছু হবে না। দেখ আমি পুরোপুরি সুস্থ। আমি আজ এখানেই থাকবো। মা জানে? তুই জানিয়ে দে ফোন করে। আচ্ছা, সে না হয় দিব জানিয়ে। যা ফ্রেশ হ আগে। তা ফ্রেশ হয়ে পড়বি কি? জামাকাপড় তো নিয়ে আসিসনি? সন্ধ্যা আয়ুষের মাথার চুলগুলো ঠিক করে বলে, আমার আলমারিতে আছে। তোর ভাইয়ের জামাকাপড় এক্সট্রা এ বাড়িতে গড়াগড়ি খায়। জামাকাপড় এ বাড়িতে নিয়ে আসলে খুব কমই তো নিয়ে যায় সেগুলো বাড়িতে। আয়ুষ ফ্রেশ হতে চলে গেল আর সন্ধ্যা রান্না ঘরে গেল রান্না করতে। সবই ঠিকঠাক ছিল সন্ধ্যা অবধি। আম মাখা খাচ্ছিল আরু, আয়ুষ আরশি। আকস্মিক খাওয়ার মাঝে আরুর বুকে ব্যথা শুরু হয়। বুক চেপে চোখ মুখ কুঁচকে ফেলে। আয়ুষ আমের বাটি সাইডে রেখে আসে বোনের কাছে। আরুর মনে হচ্ছে বুকটা কেউ কুপিয়ে ফালা ফলা করছে। আরুর চোখ দিয়ে পানি বের হয়। মুখ দিয়ে শব্দ বের হলো ব্যথার। আয়ুষ বোনকে জড়িয়ে ডেকে উঠে, মামনি মামনি আপু কেমন যেন করছে, মামনি আমার আপুর কি হলো মামনি? সন্ধ্যা আয়ুষের ডাক শুনে ছুটে আসে রুমে। আরুকে বুক চেপে কান্না করতে দেখে আরুর কাছে এসে আরুকে ধরে বলল, কি হয়েছে আরু তোর? মা কোথায় কষ্ট হচ্ছে? একটু আগেই তো সুস্থ ছিলি, এখন কি হলো তোর? আরুর ব্যথার জন্য গলা দিয়ে শব্দ বের করতে কষ্ট হচ্ছে। তারপরও চেষ্টা করল বলার জন্য, ব, বুকে ব, ব্যথা মামনি, মনে হচ্ছে আমি মরে যাব। সন্ধ্যা আরাধ্যকে ফোন করল। রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। সন্ধ্যার মাথা কাজ করছে না। আশারকে কল করল। আশারের ফোনও রিসিভ হচ্ছে না। অজ্ঞতা সন্ধ্যা আরুকে ধরে নিজেই গাড়ি ড্রাইভ করে হসপিটালে নিয়ে আসলো। আয়ুষ এখনো কেঁদে চলছে। সন্ধ্যা জড়িয়ে ধরল। আরশি আয়ুষের হাত চেপে ধরে আছে। একটু পর পর বলছে, কেঁদো না ভাইয়া, আরু ভাবি ঠিক হয়ে যাবে। ডক্টর আইরিন আরুকে নিয়ে গেল। কয়েক ঘন্টা কেটে গেল। রাত তখন বাজে 9টা।
আরাধ্য অপারেশন থিয়েটার থেকে বের হয়ে নিজের কেবিনে আসলো। ফোনে মায়ের এতগুলো মিসকল দেখে অবাক হলো। মন একটাই কথা বলল, আরও ঠিক আছে তো? আরাধ্য তাড়াতাড়ি কল লাগালো মায়ের নম্বরে। কল রিসিভ হলো। আরাধ্য অস্থির গলায় জিজ্ঞেস করল, সব ঠিক আছে মা? আরও ঠিক নেই। হসপিটালে আনা হয়েছে। আরাধ্য বসা থেকে উঠে দাঁড়ালো, উত্তেজনায় শরীর কাঁপছে। আবার কি হয়েছে ওর? বুকে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছিল। এখন কোথায় হসপিটালে? হ্যাঁ, ডক্টর আইরিনের এখানে। আমি এক্ষুনি আসছি। আরাধ্য ফোনটা কেটেই চলে এসেছে। সন্ধ্যাকে দেখেই জিজ্ঞেস করল, কি বলছে ডাক্তার? এখনো দেখছে। ডক্টর আইরিন কেবিন থেকে বেরিয়ে আসতেই সবার দৃষ্টি ওনার দিকে। আরাধ্য জিজ্ঞেস করল, ঠিক আছে আরু? ও এমন করছে কেন? ডক্টর আইরিন বলল, সকল রিপোর্ট একদম ক্লিয়ার। ইসিজি, ব্লাড টেস্ট, হার্ট ফাংশন, সব কিছুই একদম নর্মাল। এমনকি আমরা টক্সিকোলজি স্ক্রিনিংও করিয়েছি, কোনো রকম বিষক্রিয়াও নেই। সন্ধ্যার চোখ কপালে। তাহলে ওর এই বুক ফাটানো ব্যথার কারণ? ডক্টর একটু গম্ভীর স্বরে বলল, সেটাই সবচেয়ে অদ্ভুত। আরুর মধ্যে কোনো শারীরিক সমস্যার কারণ নেই, কিন্তু আচরণগতভাবে ওর মাঝে একটা ভয়ঙ্কর প্যাটার্ন দেখা যাচ্ছে। কোনো মানসিক শক বা ভয়, কিংবা ট্রমা। আচ্ছা, ওর ইতিহাসে এমন কিছু আছে যার জন্য এমন হচ্ছে? না, তেমন কিছু তো নেই। আরুর ইতিহাস একদম ক্লিন। ডক্টর একটু ইতস্তত করে বললেন, কিন্তু কিছু একটা আছে ওর শরীরের বাইরে, যেটা মেডিকেল সায়েন্স ব্যাখ্যা করতে পারছে না। আরাধ্য থমকে যায়। মানে? ডক্টর নিঃশ্বাস ছেড়ে বলল, মানে, আমার মনে হচ্ছে, এটা শুধু ফিজিক্যাল নয়। এটা কিছু একটা অদৃশ্য প্রভাব। আমরা হয়তো এটাকে ব্যাখ্যা করতে পারছি না। কি হতে পারে সেটা? আই ডোন্ট নো। একটু কবিরাজিকে দিয়ে দেখিয়ে দেখুন। আরাধ্য বিরক্ত হলো এ কথা শুনে। সায়েন্স পারছে না ধরতে, সেখানে কবিরাজি পারবে ধরতে? আরাধ্য কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকল। কেবিনে নরম আলো জ্বলছে। আবারও হসপিটালের একই কেবিনে। মুখে অক্সিজেন মাস্ক, চোখ বন্ধ। খুবই ক্লান্ত দেখাচ্ছে। বুকের ভেতরটা হাহাকার করল। আরুর গালে হাত রাখতেই আরাধ্যর চোখ যায় আরুর বুকের ঠিক মাঝখানে হালকা নীলচে দাগটাস। যেন কেউ সূচ ফুটিয়েছে বারবার। আরাধ্য আরুর পাশে বসতেই সন্ধ্যা আসলো কেবিনে। আরাধ্য মাকে দেখে বলল, মা, আরুর শরীরে এটা কিসের দাগ? সন্ধ্যা এগিয়ে এসে দেখল, কেমন একটা খটকা লাগলো। আরাধ্য, ডক্টর কিন্তু ঠিকই বলেছে। কোনটা ঠিক বলেছে? কবিরাজি দেখানো উচিত। সব সমস্যা সায়েন্স দ্বারা নিরাময় করা যায় না। আর এই দাগটা কোনো সাধারণ দাগ মনে হচ্ছে না। কিন্তু মা, একজন কবিরাজি কি করে বুঝবে বলো? দেখাতে সমস্যা কি? দেখিয়ে দেখি কি বলে। আরুর কষ্ট তো আর সহ্য করা যাচ্ছে না। আয়ুষটা সেই তখন থেকে কাঁদছে। যেটা ঠিক মনে হয় করো। আমার আরু ঠিক হওয়া নিয়েই আমার চিন্তা। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি ভালো কবিরাজের। সন্ধ্যা হসপিটালের করিডোরে এসে দাঁড়াতেই দেখল আশার এসেছে। আরু কেমন আছে? মেয়েটা ভালো নেই। বোধ হয় নজর লেগেছে। শরীরে ওর নীলচে দাগ। মনে হলো কেউ সূচ ফুটিয়েছে। আপনি একটা ভালো কবিরাজের ব্যবস্থা করে দিন তো। আশার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল নিখিলকে। নিখিল বই পড়ছিল স্টাডি রুমে। হঠাৎ করে আশার ফোন পেয়ে অবাক হলো। হ্যাঁ বল আশার। আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বল? একটা ভালো কবিরাজের খোঁজ এনে দে। কবিরাজ? কিন্তু কেন? সব ঠিক আছে? না, তুই প্লিজ খোঁজ এনে দে। ঠিক আছে। আশার ফোন কেটে দিল। নিখিল তার এক ফ্রেন্ডকে খবর দিয়ে খোঁজ পেল এক কবিরাজের। পিরোজপুর জেলার নেছারাবাদ, স্বরূপকাঠি থানার চণ্ডীপুর গ্রামে তার আস্তানা। নাম তার হাকিম মৃধা। নিখিল লোকটার নম্বর নিয়ে আশারকে পাঠিয়ে দিল। আশার নম্বরটা পেয়ে তখনই ফোন দিল। এর মধ্যে কণা রাতও চলে আসলো। হাকিম মৃধা রাজি হয়েছে আসতে ঢাকা। কাল আসবে। পরদিন সকালে আশার সন্ধ্যা বাড়িতে আসলো। বাড়িতে এসেই সিকিউরিটির থেকে শুনতে পেল গতকাল রাতে তাদের বাসায় শ্রেয়া এসেছিল। কাউকে বাসায় না পেয়ে বলে বাহির থেকেই চলে গেছে। সন্ধ্যা অবাক হলো এ কথা শুনে। ও কেন আসলো এ বাড়ি? দুপুরের দিকে আরুকে বাড়ি আনা হলো। বিকেলের দিকে হাকিম মৃধা এসে পৌঁছালেন ঢাকায়।
আশার তাকে বাস স্ট্যান্ড থেকে বাসায় নিয়ে আসলো। বয়স প্রায় 70, মুখ ভর্তি সাদা দাড়ি, লাঠি হাতে চলেন, কানে ছেঁড়া তাবিজ ঝোলে, আর চোখে মুখে কিছু একটার আশ্চর্য গাম্ভীর্য। গায়ে বাদামি পাঞ্জাবি, হাতে লাল কাফনের ব্যাগ। তিনি ঘরে ঢুকেই বললেন, এই ঘরে কোরআনের সূরা ইয়াসিন চালিয়ে দিন। আমি মেয়েটাকে একবার দেখব। আরু তখন ঘুমে। ঘরের বাতাস ভারী। কবিরাজ কিছুক্ষণ চোখ বন্ধ করে আরুর কপালে হাত রাখলেন, তারপর হঠাৎই বলে উঠলেন, ওর হৃদয় সূচ ফোটানো হচ্ছে। প্রতিদিন নির্দিষ্ট একটা সময়, তখন ওর বুক ফেটে যন্ত্রণায় কাঁপে। শরীর নয়, ওর আত্মা আঘাতপ্রাপ্ত হচ্ছে। কালো তন্ত্রে বানানো মাটির পুতুলে ফোটানো হচ্ছে লোহা। আরাধ্য বিস্ময় তাকিয়ে রইল। কি সব বলছে এই লোক? পুতুলের সাথে আরুর কি সম্পর্ক? ঠিক বুঝলাম না আপনার কথার মানে। পুতুলের সাথে আরুর কিসের সম্পর্ক? ওকে কালো জাদু করা হয়েছে। কালো জাদু? কিন্তু কে করছে এসব? কেন করছে? ওর পরিচিত কারো ঈর্ষা, নারী শত্রু। ওর হাসি কারো সহ্য হয় না। সে চায় ও কষ্ট পাক, তিলে তিলে কষ্ট পেয়ে মারা যাক। কবিরাজ ছোট্ট এক সোনালি কৌটায় এক ধরনের ঘন তেল দিলেন। এই তেলটা গায়ে মালিশ করিয়ে দিন 3 দিন। আর আমি আজ রাতেই ওর নাম ধরে পঞ্চতন্ত্র ভাঙব। মেয়েটার উপর থেকে বন্ধন কেটে যাবে ইনশাআল্লাহ। আরাধ্য থমকে থাকলো কিছুক্ষণ। সত্যিই কি এমন হয়? টানা 3 দিন আরাধ্য সেই তেল মালিশ করল আরুর শরীরে। আশ্চর্যের বিষয় হলো পরের 3 দিনে আরুর মাঝে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার লক্ষণ দেখা গেল। বুকে ব্যথা নেই। নিঃশ্বাসটা গভীর। আরাধ্য কিছুটা শান্ত হলো এটা দেখে। আরাধ্য আরুর মাথায় তেল মালিশ করছিল এমন সময় কবিরাজ ফোন দিলেন। আপনাদের মেয়ের নামে বানানো পুতুলটা আমি খুঁজে পেয়েছি। আপনাদের বাড়ির পাশে একটা জামগাছের নিচে পুঁতে রাখা ছিল। তার বুক বরাবর 8টা সূচ ছিল, নাভির নিচে চুনের দাগ। আমি সেটা আগুনে পুড়িয়ে দিয়েছি। এখন ভয় নেই। আরাধ্য জিজ্ঞেস করল, কে করেছে এটা? কবিরাজ বলল, সেদিনই তো বললাম এক নারীর কাজ এটা। আরাধ্যর মনে পড়ল, নারী করেছে। নারী মনে পড়তেই স্মৃতিচরণে একটা নামই খেয়াল আসলো। আর সেটা হলো। সাথে সাথে আরাধ্যর চোয়াল শক্ত হয়ে আসলো। যদি সে হয় তাহলে আরাধ্য তাকে একদমই ছাড়বে না। এমন ঠাপরাবে যে গাল একেবারে ফুলিয়ে ছাড়বে। আরাধ্য গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। আজ তাদের একদিন কি আরাধ্যর একদিন। পেছনে থেকে আরও ডাকল কিন্তু আরাধ্য শুনল না। গল্পতর প্রেমে উন্মাদামি। পর্ব 28। লেখিকা রায়হা জুবের রিপ্টি। রাত বাজে 12টা 11। নিজ বাসভবনে বসার ঘরে বসে একের পর এক ড্রিঙ্কস করে চলছে শ্রেয়া সাগর। শ্রেয়া ড্রিঙ্কসের গ্লাসে এক ঢোক গিলে বলল, আজকের ড্রিঙ্কসটা বেশ মজার তো। কথাটা শেষ করে গ্লাসে ফের চুমুক দিতেই ঠাস করে একটা চর বসল শ্রেয়ার গালে। শ্রেয়া হতবিহ্বল হয়ে গেল। আকস্মিক চরটা কে মারল? ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতেই দেখতে পেল রাগান্বিত চেহারা নিয়ে তার সামনেই দাঁড়িয়ে আছে আরাধ্য। আরাধ্য দাঁত চেপে বলছে, আজকে আমার হাতের ফার্স্ট চরটাও বেশ মজার লাগলো তাই না? শ্রেয়া সহসা বসা থেকে উঠে দাঁড়ালো। উচ্চস্বরে বলল, আরাধ্য, তোর সাহস হয় কি করে আমাকে চর মারার? ভুলে যাস না আমি তোর বড় খালা লাগি, মায়ের সমতুল্য। আরাধ্য তাচ্ছিল্যের সাথে এক হাসি দিয়ে ফের আরেকটা চর মেরে বলল, মায়ের সমতুল্য তুই? তুই তো মানুষ না, তুই ডাইনি, শেওলা গাছের পেতনি। তোরে আমার মায়ের সমতুল্য ভাবব? হাউ ফানি। নর্দমায় মরা পচা কুত্তা তুই। এবার সাগর উঠে দাঁড়ালো। নেশাটা বেশ ধরেছে। হেলেদুলে বলল, এই শালা আমার মাকে মারছিস কেন? কথাটা আরাধ্যর কানে আসতেই আরাধ্য পেছনে ফিরে সাগরের গালে চর বসিয়ে দিয়ে বলে, এই হারামজাদা শালা কেন বলিস আমায়? তোর মতন কুত্তার শালা একজন কুত্তা হবে আমি না। আর তোদের জানের কি মায়া ছিল না? তোর কোন সাহসে আমার বউরে কালো জাদু করিস? কথাটা শ্রেয়ার কানে আসতেই শ্রেয়া এক ঢোক গিলল। আমতা আমতা করে বলল, ক, কিসের কা? কালো জাদু? আরাধ্য নিচ থেকে ড্রিঙ্কসের বোতল তুলে নিয়ে সেটা শ্রেয়ার মুখের দিকে ছুঁড়ে মেরে বলল, হুঁশে আয় আগে। আর তুতলাচ্ছিস কেন তুই? বল কালা জাদু কেন করেছিলি? আমরা কোনো কালো জাদু করিনি। এতে আমাদের কি লাভ? কি লাভ সেটা তো তোরা জানিস। আমার থেকে আমার বউ কেড়ে নিয়ে আমাকে বিধবা বানাতে চাচ্ছিলি?
তোদের তো আজ আমি এমন মার মারব যে বাপের নাম কি তোদের সেটাই ভুলে যাবি। আরাধ্য একবার শ্রেয়াকে চড় মারছে তো আরেকবার সাগরকে। নেশা করে ভালোই করেছে। আরাধ্যর জন্য সহজ হচ্ছে পেটাতে। বেচারা শ্রেয়ার গাল লাল হয়ে গেল। সাগর ছেলেটা উল্টো হয়ে পড়ে গেল সোফায়। আরাধ্য থেমে গেল পুলিশ আসায়। ভদ্রলোক সেজে পুলিশের দিকে তাকিয়ে বলল, নিয়ে যান এদের। এরাই আমার বউয়ের ক্ষতি করতে যাচ্ছিল। আমি সকালে গিয়ে দেখা করে আসব। পুলিশ নিয়ে গেল সাগর, শ্রেয়াকে। আরাধ্য তপ্ত শ্বাস ফেলে বাড়িতে আসলো। বসার ঘরে পা দিতেই দেখল আরু ঘুমিয়ে আছে। বোধ হয় আরাধ্যর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। আরাধ্য নিঃশব্দে আরুর দিকে এগিয়ে এসে পাজা কোলে নিতেই আরাধ্যর মা বেরিয়ে আসলো রুম থেকে। আরাধ্যকে দেখে এগিয়ে এসে কিছু বলার জন্য মুখ খুলতেই আরাধ্য থামিয়ে দিয়ে ধীর গলায় বলল, এখন কিছু জিজ্ঞেস করো না। কাল সকালে বলবো সব। আরুর ঘুম ভেঙে যাবে, অনেকটা রাত নির্ঘুমে যন্ত্রণার সাথে কাটিয়েছে। সন্ধ্যা সম্মতি প্রকাশ করল। আরাধ্য আরুকে নিয়ে রুমে প্রবেশ করল। বিছানায় আস্তে ধীরে শুইয়ে দিয়ে আরুর পাশে বসল। লাইটের আলো চোখে পড়ায় বারবার চোখ কাঁপছে। আরাধ্য গিয়ে লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে পাশে বসল। আরাধ্য পর্যবেক্ষণ করল আরুর মুখটা। ঘুমন্ত আরুকে কত সুন্দরই না লাগছে। আরাধ্য মুচকি হাসল। বুঝো হবার পর থেকেই আরাধ্য আরুকে ভালোবাসতে শুরু করেছে, কারণ আরাধ্যর ভালো লাগতো আরুকে বকতে, জ্বালাতে। এই তো একটা ঘটনা মনে পড়ল আরাধ্যর। আরাধ্য তখন ক্লাস 5-এ পড়ে আর আরু 4-এ। কণা আরুকে নিয়ে এসেছিল তাদের বাসায়। আরাধ্য তখন পড়ার টেবিলে বসে পড়ছিল। আরু এসেছে শুনেই সে পড়ার টেবিল ছেড়ে উঠে উকি দিয়ে দেখল আরু কি করছে। আরু বসার ঘরে একা খেলছে দেখে আরাধ্য আস্তে করে আরুকে ডেকে বলল, এই আরু শোন। আরু তাকালো আরাধ্যর দিকে। তখন ছোট্ট আরু আরাধ্যকে তুমি বলে সম্বোধন করত। হ্যাঁ ভাইয়া বলো। এদিকে আয়। বোকা আরু এগিয়ে গিয়েছিল ভালো মন নিয়ে। বলো। আরাধ্য আরুর হাত টেনে নিয়ে বিছানায় বসিয়ে বলে, তুই এত বিশ্রী কেন দেখতে? আরু আয়নায় নিজেকে বারবার দেখল। সত্যি আমি দেখতে বিশ্রী? তো আমি কি মিথ্যা বলছি? আরু কথাটা শুনেই কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়ে বলেছিল, মা আমি বলে দেখতে বিশ্রী? কণা মেয়ের গালে চুমু খেয়ে বলল, কে বলেছে তুমি দেখতে বিশ্রী? আরাধ্য ভাইয়া। সন্ধ্যা চোখ গরম করে তাকিয়েছিল আরাধ্যর দিকে। যে বলেছে সে দেখতে বিশ্রী আরু। ওই ছাগলের কথায় কান দিবি না। আরু কাঁদতে কাঁদতে বারবার বলছিল, আমি দেখতে বিশ্রী। আমি সুন্দর হব। সেই মেয়ে একটু বড় হতেই স্কিন কেয়ার শুরু করলো, আরাধ্যর রাগ হয় এসবে। এমনিই তো বলেছিল সেদিন মজা করে। বেয়াদব মেয়ে মজাও বুঝতো না। আরাধ্য কথা শোনাতো এসব স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতো বলে। কারণ বিয়ের পর তারই তো পকেট থেকে যাবে টাকাগুলো। আরাধ্য হাসল। আরুর কপালে চুমু খেয়ে আরুর হাত মুঠোয় নিয়ে বলল, তুই আমার আরু। তোর পাশে সবসময় আমি থাকব। তোকে আগলে রাখব। তোর কোনো ক্ষতি হতে দিব না। আমার তোর সাথে এখনো অনেকটা পথ চলা বাকি। আমাদের বাবু হবে। তাকে বড় করব। বিয়ে দিব। নাতি নাতনি হবে, তাদের সাথে খেলব। এখনো অনেক কিছু বাকি বুঝলি। এই সব কিছু পূরণ করতে হবে তোকে সাথে নিয়ে। সকালের সূর্যের আলো চোখে পড়তেই আরুর ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে পিটপিট করে চোখ মেলতেই মনে পড়ল আরাধ্যর কথা। ছেলেটার অপেক্ষায় ছিল সে। বাড়ি ফিরেনি। আরু শরীর থেকে চাদর সরিয়ে বিছানা থেকে নামার জন্য উদ্যত হতেই মনে পড়ল সে তো বসার ঘরে ছিল। রুমে আসলো কি করে? আরু পেছনে ফিরে বিছানার দিকে তাকালো। আরাধ্য চাদর জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরু এগিয়ে আসলো। লোকটা আসলো কখন? আরু আরাধ্যর পিঠে ধাক্কা দিয়ে বলল, এই উঠুন। কি হলো, উঠুন না। আরাধ্য আরুর হাত সরিয়ে দিয়ে ঘুমোঘুম কণ্ঠে বলল, আহা বিরক্ত করছিস কেন? ঘুমাতে দে তো। রাখুন তো ঘুম। আগে উঠুন। উঠে কোন বাল ফালাবো আমি? রাতে কই গেছিলেন আপনি? আরাধ্যর চোখ মুখের ঘুম চলে গেল। ফট করে তাকিয়ে বলল, এই ছাতার মাথা শোনার জন্য আমাকে ডাকছিস? উঠুন। বলুন কোথায় গিয়েছিলেন? আমার জমের বাড়ি। ঘুমের তো গুষ্টি মেরে দিলি। যা কফি করে আনো। তারপর বলবেন। হুম। আরু কফি বানানোর জন্য নিচে আসলো।
এই সাত সকালে মা আর ভাইকে আসতে দেখে অবাক হলো। এগিয়ে গিয়ে বলল, তোমরা এত সকালে? কণা মেয়ের গালে হাত রেখে বলল, ঠিক আছিস তুই? হ্যাঁ। কিছু হয়েছে? আরাধ্য কোথায়? উনি রুমে। আর সন্ধ্যা? মাম্মিও বোধ হয় রুমে। কণা সন্ধ্যার রুমে চলে গেল। আরও কিছুই বুঝল না। আয়ুষকে জিজ্ঞেস করল, কি হয়েছে রে? ইউ ডোন্ট নো? না, আই ডোন্ট নো। শ্রেয়া মাসি তো জেলখানায়। জেলখানায় মানে? তোমায় কালো জাদু করেছিল সে আর তার ব্যাড বয়। কিন্তু কেন? ব্রো জানে। আরও কফি বানানোর জন্য রান্নাঘরের দিকে যেতে গিয়ে দেখো আরাধ্য নিচে নামছে। আরাধ্য আয়ুষকে দেখে এগিয়ে এসে সোফায় বসে বলল, কিরে শালা, কি খবর তোর? ভালো। তুমি এত খোশমেজাজে কেন? তোর হিংসা হচ্ছে আমার খুশি দেখে? আমার বোনের উপর দিয়ে ঝড় বয়ে গেল আর তুমি খোশমেজাজ মুডে আছো? ইয়েস শালা বাবু। আয়ুষ গলা উঁচু করে আরুকে শুনিয়ে বলল, আপু শুনছো তো ব্রো এর কথা? আরু দাঁত চেপে বলল, হ্যাঁ শুনলাম তো। আরাধ্য আয়ুষের মাথায় গাঁটটা মেরে বলল, বউয়ের ভাই শালা তুলে একটা আছাড় দিব বলে রাখলাম। কানপড়া দিচ্ছিয়া বোনের? বলে রাখলাম আরশিকে পাবি না। আয়ুষ মুখ বাঁকিয়ে বলল, আমার জন্য মেয়ের অভাব নাকি হু? বাঁকা চোখে একটু তাকালেই 100টা মেয়ের লাইন দাঁড়িয়ে যাবে। হঠাৎ আয়ুষের এই টোনের কথা শুনে আরাধ্য ভ্যাবাচেকা খেয়ে গেল। কিরে নতুন কাউরে পেয়েছিস নাকি? পেলেও পাত্তা দেইনি। কেন? আমি এখনো অযোগ্য। যজ্ঞ হব তারপর। আরশিকে কি তাহলে বিয়ে দিয়ে দিব অন্য কোথাও? কেন? বিয়ে দিবে কেন অন্য কোথাও? আমার সাথে দিবে তোমার বোনের বিয়ে। তাহলে তোকে যৌতুক দিতে হবে। আয়ুষ পায়ের উপর পা তুলে বলল, কি চাও যৌতুক হিসেবে বলো? আমার বোনটাকেই তো দিয়ে দিয়েছি তোমায়। তোমার তো উল্টো উচিত গিফট হিসেবে তোমার বোনকে আমায় পার্সেল করে দিয়ে দেওয়া। বড় হ আগে। অনেক বড় হব আমি বুঝছো? তোমার বোনপোর চেয়ে বেশি শিক্ষিত হব। গড়গড় করে ইংরেজি বলবো। আরু কফির মগটা নিয়ে আসলো। আরাধ্যর দিকে বাড়িয়ে দিল। আয়ুষ সেটা দেখে বলল, তোমার ভাইটাকে কি তোমার চোখে পড়ল না আপু? শুধু জামাইয়ের জন্য নিয়ে আসলে কফি? আরু রান্না ঘরে গিয়ে ভাইয়ের জন্য ও কফি নিয়ে আসলো। আয়ুষ কফির মগে চুমুক দিয়ে বলল, ব্রো শোনো। বল শুনছি। আমাকে সাথে কেন নিল না? তাহলে আমিও শ্রেয়া মাসিকে পেটাতে পারতাম। আরু শুনে চমকালো। আপনি পিটিয়েছেন? আরাধ্য আরুর কথায় পাত্তা না দিয়ে শার্টের কলার পেছনে ঠেলে দিয়ে বলল, তা কিভাবে পেটাতি শুনি? তোর এই 4 ফুট 9 ইঞ্চি দেহ নিয়ে। প্রথমে গালে একটা চড় দিতাম বুঝছো? তারপর চুলের মুঠি ধরে টেনে সব চুল ছিঁড়ে ন্যাড়া বানিয়ে দিতাম। পাটার তলে মুখটা রেখে শিলনোড়া দিয়ে সেচে ভোঁতা করে দিতাম। চেহারা তো এমনিতেও আহামরি সুন্দর না। তারপর গরম পানিতে চুবিয়ে ব্রয়লার মুরগির মতন গোসল করাতাম। তারপর ওয়াশিং মেশিনের ভেতর ভরে ধোলাই করতাম। 3 বেলা নর্দমার পচা পানি খেতে দিতাম। কত বড় সাহস আমার আপুকে কালো জাদু করে। আর সাগর নামের লোকটাকে সাগরে ফেলো আসতাম উপর থেকে। তারপর তারপর সেই সাগরে মাছ মরার বিষ ঢেলে দিতাম। সাগর লোকটা সেই পানি খেয়ে মরে যেত। আরাধ্য হাসল। তোরে একটা থাবা দিলেই তো তোরে খুঁজে পাওয়া যেত না। আর সে কি না গিয়ে পেটাতো? হাউ ফানি। আয়ুষের রাগ হলো। ডোন্ট আন্ডারএস্টিমেট মি ব্রো। ওকে শালা। আসছি আমি। আরু উঠে দাঁড়ালো। কোথায় যাচ্ছেন? আমার একটা কথারও তো উত্তর দিচ্ছেন না। তোর এত উত্তর জেনে কি হবে? তোর সব প্রবলেম সলভ করব আমি, এই সলভের উত্তর আমার কাছে থাকলেই চলবে। না চলবে না। কোথায় যাচ্ছেন বলুন? থানায়। কেন? আমার নামে মামলা হয়েছে। হাজিরা দিতে যাচ্ছি। যাবি তুই? চল ঘুরিয়ে নিয়ে আসি আমার শ্বশুর বাড়ি। তোত্তাছোড়া লোক। সোজা ভাবে বলা যায় না কথা? আসছি আমি, এ শালা তোর বোনকে দেখে রাখিস। আরাধ্য চলে গেলে থানায়। পুলিশের সাথে কথা বলল। আপাতত জেলেখানাতেই আছে তারা। কিন্তু কতক্ষণ থাকতে পারবে জানে না। কারণ অলরেডি বেল পাওয়ার কার্যক্রম শুরু করে দিয়েছে তাদের পক্ষের উকিল। আরাধ্য তপ্ত শ্বাস ফেলল। এর পার্মানেন্ট ফাঁসি হলে বাঁচত। আরু মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। সন্ধ্যা জাস্ট ভাবতে পারছে না শ্রেয়া এসব করছে। শ্রেয়া কেন এসব করছে? ওর সংসার তো ভেঙেছে ওর নিজের দোষেই। সন্ধ্যা তো কখনো ওর আর নিখিলের মাঝে যায়নি তাদের বিয়ের পর।
বরং সন্ধ্যা নিজেই নিজের বাড়ি ঘর ছেড়ে দূরে চলে গিয়েছিল। এত হিংসা ক্ষোভ কিভাবে জন্ম নিল? সে তো নিখিলের কোনো ক্ষতি করছে না, শুধু তাদেরই কেন ক্ষতি করছে? ওর ভেতরকার মনুষ্যত্ব কি মরে গেছে? আমি ভাবতে পারছি না কণা শ্রেয়া এই পর্যন্ত যেতে পারে। আমিও না। শ্রেয়া আপু এত ভয়ঙ্কর হলো কেন? সে তো নিজের মতন করেই বাঁচতেছে। তার জীবনে তো আমাদের কোনো হস্তক্ষেপ নেই। তাহলে সে কেন আমাদের জীবনে বিপর্যয় সৃষ্টি করছে? অমানুষ হয়ে গেছে। নিজেই রাজি হলো ডিভোর্স দিতে নিখিল ভাইকে। নিজেই পছন্দ করে বিয়ে করল বয়স্ক এক লোককে। এখন আবার এসব করছে। জেলে থাকুক কিছু দিন যদি ভালো হয়। ভালো হলে সেদিনই হতো, যেদিন নিজের দোষে নিখিল ভাইকে ডিভোর্স দিল। ওর কাছে ভালোবাসা পরিবার এসব ম্যাটারই করে না। ভাবতেই অবাক লাগে, একসময় আমার বেস্ট ফ্রেন্ড ছিল সে। বেস্ট বোনও ঘৃণা লাগছে নিজের উপর। তখন তো শ্রেয়া আপু ভালো ছিল। ভালোবাসা না পেলে মানুষ মানুষকে অমানুষ বানিয়ে ছাড়ে। আরু উঠে বসল। মায়ের কথায় দ্বিমত প্রকাশ করে বলল, ভালোবাসা না পেলে মানুষ মানুষকে অমানুষ বানিয়ে ছাড়ে এটা একটা ভুল কথা। আমি দেখেছি একজনকে, সে তার ভালোবাসার মানুষকে পায়নি। কই সে তো অমানুষ হয়ে প্রতিশোধ নেয়নি। কার কথা বলছিস তুই? আরুর মুখে এসে ফিরে গেল নীরার নামটা। নামটা বলে মেয়েটাকে লজ্জার ভেতর ফেলতে চায় না আরু। আছে একজন মা। সবাই এক হয় না। কেউ না পেয়েও না ছুঁয়েও ভালোবাসতে জানে। আমিও তো বলিও নি সবার কথা। হাতের 5 আঙুল যেমন সমান না তেমন মানুষও সমান না। হুমম। দুপুরের দিকে আরাধ্য বাড়ি ফিরল। রাত। আশারও এসেছে। বেলও হয়ে যাবে কয়েকদিনের ভেতরে। আশার রাতের বিশ্বাস হচ্ছে না শ্রেয়া এত নিচে নামতে পারে। দুই পরিবার থম মেরে গেছে। আরাধ্য গলা ঝেড়ে বলল, আচ্ছা এসব ভেবে আর কি হবে বলো? আইনের বাহিরে তো আর আমরা কিছু করতে পারি না। আমাদের উচিত একটা ফ্যামিলি ট্যুর দেওয়া। এসবের থেকে একটু দূরে বাহিরে সমুদ্রের তীরে গিয়ে কয়েকটা দিন কাটানো উচিত। এতে মন মাইন্ড দুটোই ফ্রেশ হবে আমাদের। আয়ুষের তো সেই লাগলো তার ব্রোয়ের এই প্রস্তাবটা। সে বিচে থাকা ওই ছাতাওয়ালা বেঞ্চগুলোতে বসে কোল্ড ড্রিঙ্কস খাবে আর সমুদ্র দেখবে। সেই মজা হবে। আরশি ওই ঘের দেওয়া গ্রাউন্ডগুলো পরবে। মাথায় লেডিস ক্যাপ থাকবে। বিচে ছোটাছুটি করবে আর আয়ুষ তা দেখবে। কথাগুলো ভেবেই আয়ুষের লাফাতে ইচ্ছে করল। ফিসফিস করে বাবাকে বলল, বাবা আমি সমুদ্র দেখব। তুমি বলেছিলে আমি যা বলবো তাই শুনবে। আমি সমুদ্র দেখব। রাজি হয়ে যাও। আচ্ছা দেখছি। রাত রাজি হলে। আশারও রাজি হলো। আরাফাত শরীফারা যেহেতু এখানেই আছে সেজন্য আশার তাদেরও বলল তাদের সাথে যাওয়ার জন্য। আরাফাত প্রথমে একটু দ্বিমত করেছিল কিন্তু কুনালের জন্য শেষে রাজি হলো যেতে। তারা সবাই পরশুই রওনা হবে কক্সবাজার। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে আরাধ্য রুমে আসলো। পেছনে পেছনে আরও আসলো। আরাধ্যকে বিছানায় শুতে দেখে বলল, আমাকে এভাবে ইগনোর করার মানে কি? আরাধ্য চোখ মেলে জবাবা দিল, তুই কি বাহিরের মেয়ে নাকি যে তোকে ইগনোর করব? গতকাল সকাল অবধিও কত খেয়াল যত্ন নিচ্ছিলেন। আর যেই একটু সুস্থ হলাম অমনি ইগনোর শুরু। এর চেয়েতে আমার 12 মাসই অসুস্থ থাকা উচিত আমার অ্যাটেনশন পাওয়ার জন্য। আরাধ্য টক্ত শ্বাস ফেলে হাতের ইশারায় বলল, আয় কাছে আয়। আরু এগিয়ে আসলো। আরাধ্য পাশে বসতে বলল। আরু পাশে বসল। আরাধ্য আরুর হাতটা বুকে ধরে বলল, কিছু বুঝতে পারছিস? হার্টবিট আপ এন্ড ডাউন হচ্ছে। কতটা জোরে জানিস? ডক্টর হলে বলতে পারতাম। আরাধ্য হালকা হেসে বলল, আমি বলে দিচ্ছি। মিনিটে 126টা ধাক্কা দিচ্ছে। কারণ তোকে দেখলেই আমার হৃৎপিণ্ড ছোটাছুটি শুরু করে দেয়। আরু গম্ভীর চোখে তাকিয়ে রইল তার দিকে। তাহলে ইগনোর করেন কেন? আরাধ্য মাথা হেলিয়ে বলল, ইগনোর করছি না রে পাগলি। দিনের বেলায় দূরত্ব রাখতে চাইছি। কাছাকাছি থাকলে প্রেম পেয়ে যায়। তাই বলে এতটা ইগনোর? ওরে আমার সোনাটা আয় বুকে আয়। তোকে আমার বুকক কেটে ভরে রেখে দেই। মজা করছেন? না সিরিয়াস আমি। কালো জাদুতে মরে যেতাম ভালোই হতো। আরাধ্য আরুর বাহু ধরে টান দিল। হুশ মরবি কেন? আমার আয়ু তোর হোক। তুই বেঁচে থাক আরো 80 বছর। আমাদের ছোট ছোট ছানাপোনা হোক। ফুটবল ক্রিকেট টিম বানাতে হবে না? সেদিন যে বসে হিসাব করলাম।
আমি আর তুই স্টেডিয়ামে বসে ওদের খেলা দেখব আর পপকর্ন খাবো। সেই সুন্দর একটা দৃশ্য কল্পনা করেই কেমন খুশি লাগছে। গল্প তোর প্রেমে উন্মাদামি। পর্ব 29। লেখিকা রায়হা জুবের রিপ্টি। আকাশ তখনও ঠিক করে ভোরের আলো পায়নি। চারপাশে ঘুমচোখা নিস্তব্ধ, জানালার বাইরের বাতাস কুয়াশার চাদর জড়িয়ে ঘুমন্ত শহরটাকে জড়িয়ে রেখেছে। কিন্তু আহমেদ বাড়ির ভেতর ঠিক যেন উল্টো চিত্র জোয়ারের মতো উচ্ছ্বাস ছড়িয়ে গেছে। ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে কণা এক এক করে তাপ পরখ করছেন ফ্লাস্কের, যেন পুরো রাস্তা চায়ের অভাব না হয়। পাশে আয়ুষ দাঁত মাজতে মাজতে ঘুমকাতুরে গলায় বলছে, আম্মু, আমি তো রাস্তায় গিয়ে গাড়িতে আবার ঘুমিয়েই পড়ব, তাহলে এখন উঠালে কেন? একেবারে ঘুমন্ত অবস্থায় গাড়িতে উঠাতে আমায়। আরও তার ব্যাকপ্যাকের চেইন টানছে, রুমাল খুঁজে পাচ্ছে না। তার চোখে মুখে তারা, কিন্তু সেই তারার ভেতরেও একরকম তৃপ্তি ছড়িয়ে আছে। এই ভ্রমণের অপেক্ষায়ও ছিল বহুদিন ধরে। পেছনে দাঁড়িয়ে আরাধ্য তার গাড়ির চাবি নিয়ে প্রস্তুত। আরও একটু হাসে, 3টা মাইক্রোবাস ছুটে চলে কক্সবাজারের পথে। একটা বড় মাইক্রোবাস আরাধ্য চালকের আসনে, পেছনে বসেন কণা, রাত, আরু ও আয়ুষ। আরেকটাতে আরাফাত ড্রাইভ করছে, পাশে শরীফা, তাদের ছেলে, কুনাল। আষাঢ়, সন্ধ্যা, আরশি ও নিখিল, নীরা ও নীরার মা আরেক গাড়িতে। চোখ ধাঁধানো ভোরের আলো ফুটতে না ফুটতেই দুইটি গাড়ি শহরের গলি ছাড়িয়ে হাইওয়ে ধরে এগিয়ে যায় দক্ষিণের দিকে। রাস্তার দুই পাশে নিঝুম ধানক্ষেত, মাঝে মাঝে দেখা যায় নাম না জানা নদী, কোথাও কোথাও ভেসে আসে পাখির ঝাঁক। বেলা 2টার দিকে গাড়িগুলো থামে কক্সবাজারের সাইমন বিচ রিসোর্টের সামনের মোড়টায়। সেদিন আকাশটা একটু রৌদ্রছায়া মিশ্র, কিন্তু বাতাসে সামুদ্রিক নোনতা ঘ্রাণ ঠিকই জানান দেয় তারা সাগরের কাছাকাছি। রিসোর্টের প্রবেশপথে পা রেখেই সবাই থমকে দাঁড়ায়। বিশাল গেট, ভেতরে একদম ট্রপিক্যাল গার্ডেন টাইপ সাজানো। চারদিকে নারকেল গাছ, সুইমিং পুলের পাশ ঘেঁষে হালকা ধোয়া ধোয়া পানির বাষ্প ভেসে বেড়াচ্ছে। রিসোর্টের বিল্ডিংটা আধুনিক আর স্টাইলিশ, কাচে মোড়ানো ব্যালকনি যেন সাগরের দিকে এগিয়ে আছে। লিফট ধরে সবাই চলে যায় আলাদা রুমে। আরু আর আরাধ্যর রুম 707। দরজা খুলেই আরু থেমে যায়। ব্যালকনি। একটা স্লাইডিং গ্লাস ডোর খুলে সমুদ্র এসে দাঁড়িয়েছে তাদের সামনে। রোদেলা দুপুরের আলোয় সমুদ্রের নীলটা ঝলমলে। ঢেউয়ের ওপর সূর্যের প্রতিচ্ছবি পড়ে রূপালি ঝিকিমিকি করছে। আরু রুমে ঢুকেই আগে ফ্রেশ হয়ে তারপর বারান্দায় বসে। আরাধ্য গিয়েছে ফ্রেশ হতে। আরুর শরীর বাতাসে ছুঁয়ে দিচ্ছে। মন প্রাণ একদম শীতল হয়ে যাচ্ছে। রোদের ঝলমলটাও কমতে শুরু করেছে। আরাধ্য ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেকনিতে আসলো। আরু ফোন দিয়ে ছবি তুলছে সমুদ্রের। সেটা দেখে আরাধ্য হাতে থাকা টাওয়ালটা ছুঁড়ে মারল আরুর মুখের উপর। আকস্মিক এমন হওয়ায় আরু রেগে গেল। মুখের উপর থেকে টাওয়ালটা সরিয়ে আরাধ্যর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, টাওয়াল ছুঁড়ে মারলেন কেন? কি সমস্যা? আরাধ্য আরুকে ঠেলে পাশে বসে বলল, সমস্যা তো অনেক, কোনটা শুনতে চাস? টাওয়াল ছুঁড়ে মারারটা শুনতে চাই। বিশেষ কোনো কারণ নেই, সেজন্য ছুঁড়ে মেরেছি। আমার মাথা ব্যথা করছে। তো টিপে দে। গলা ব্যথা করে না কখনো? ওটাও টিপে দিতাম। মাথাটাই দে আপাতত। গলা ব্যথা করলে বলবো নি। তখন টিপে দিস বরং। আরাধ্য আরুর কোলে মাথা রাখল। আরু মাথা টিপে দিতে দিতে সমুদ্রের দিকে ফের তাকালো। আর তাকাতেই দেখল নীরা দাঁড়িয়ে আছে। আসার পথে একটুও কথা বলেনি তাদের সাথে নীরা। পুরোটা রাস্তা চুপচাপ ছিল। নীরা কি এখনো মুভ অন করতে পারেনি? আরু আরাধ্যকে বলল, চলুন সমুদ্রের কাছে যাই। সমুদ্রের কাছে যেতে হবে কেন? দেখব। এখান থেকেই দেখ। মানা করছে কে? না, আমি কাছে গিয়ে দেখব। তাহলে তুই যেতে থাক, আমি শার্ট পরে ফিটফাট হয়ে আসছি। আরু চলে আসলো। নীরা সমুদ্রের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। পাশে কাউকে এসে দাঁড়াতে দেখে ঘাড় বেঁকিয়ে তাকিয়ে দেখল আরুকে। নীরা হাসার চেষ্টা করে বলল, আপু তুমি? জি আমি। মন খারাপ? ন না তো। আমরা কিছুক্ষণ কথা বলতে পারি? নিশ্চয়ই। চলো ওই বালুতে বসি। আরু, নীরা বালুতে বসল। আরু নীলার হাতটা নিজের হাতের মুঠোয় টেনে নিয়ে বলল, আমি জানি তোমার ব্যাপারে। তুমি পছন্দ করতে আরাধ্যকে। কিন্তু একটা কথা কি জানো?
যে তোমার না তার জন্য ভেবে নিজের ক্ষতি করার কোনো মানেই হয় না। তুমি প্রাণোচ্ছল একটা মেয়ে। তোমার হেসে ঘুরে বেড়ানোর বয়স। এই বয়সে তুমি তা না করে এক মরীচিকাকে নিয়ে এখনো পড়ে আছো? নীরা মৃদু হাসল। আরু হাতের উপর হাত নাড়িয়ে বলল, ভুল বুঝছো আপু। আমি তোমার স্বামীকে নিয়ে আর ভাবি না। আমার লজ্জাবোধ হয় কথা বলতে। সেজন্য আমি কিছুটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছি। মোটেও লজ্জাবোধ করবে না। লজ্জা পাবার মতন কিছু করনি তুমি। তুমি ভালোবেসেছ। কোনো অন্যায় করনি। তুমি আরাধ্যর কাজিন। কাজিনরা যেমন হৈহুল্লোড় করে তুমিও করবে। তোমার রাগ লাগবে না? ওমা, রাগ কেন লাগবে? আমি তেমন মেয়েই নই যে এসব নিয়ে হিংসা করব। নীরা একটু অবাক হয়ে তাকিয়ে রইল আরুর দিকে। তারপর মৃদু হেসে বলল, তোমার মতো মেয়ের প্রিয় মানুষকে ভালোবেসে ফেলেছিলাম, সরি। ভালো থাকো সব সময়। আরু নীরার গাল ছুঁয়ে বলল, আহা সরি বলো না। সবাই ভালো থাকবে, তবে নিজের ভালোটা আগে দেখতে হবে। এই ট্রিপটা উপভোগ করো মন খুলে। সাগরের কাছে এসেছ, সব দুঃখ ঢেউয়ে ফেলে দাও। দুজনেই আবার হাসে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। দূর থেকে আরাধ্য হেঁটে আসছে, হাতে সানগ্লাস আর ব্ল্যাক শার্ট। আরু ও নীরা একসাথে হাঁটছে দেখে আরাধ্য এক মুহূর্ত থেমে গেল, তারপর গম্ভীর মুখে বলল, কি ব্যাপার, কি কথা হচ্ছে আমাকে রেখে? আরু হেসে বলল, তেমন কিছু না। বাকি সব কোথায়? আরাধ্য পেছনে দেখিয়ে বলল, ওই যে। আয়ুষ হেলতে দুলতে আসতেছে বাবার হাত ধরে। অন্য হাতে তার টুপি। কুনাল তার বাবা মায়ের সাথে। আর আরশি আয়ুষের পেছনে। আরশিকে দেখেই কুনাল এগিয়ে আসলো। আরশির পাশে দাঁড়িয়ে বলল, চলো আরশি, সমুদ্রের কাছে যাই। আয়ুষ কান খাড়া করে শুনল আরশি কি বলছে। আরশি মানা করেছে। কুনাল ঠোঁট কামড়ে আরশির হাত ধরে বলল, আহা চলোই না। খুব মজা হবে। আরশি হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি সমুদ্রের কাছে যাব না। আয়ুষ একটু ভাব নিল। শার্টের সামনে ঝুলিয়ে থাকা সানগ্লাসটা চোখে লাগালো। সে গিয়ে আরশিকে বলবে চলো সমুদ্র দেখি। আর আরশি তার সাথে আসবে। কিন্তু তেমনটা হলো না, আরশি তার মায়ের কাছে চলে গেল। সেটা দেখে আয়ুষের হার্ট ব্রোকেন হলো। বুকে হাত দিয়ে গাইল, মধু হই হই বিষ খাওয়াইলা। মধু হই হই বিষ খাওয়াইলা। হন কারণে ভালোবাসার দাম ন দিলা। হন দোষ আনো পাই। ভালোবাসার দাম ন দিলা। রাত ছেলের মুখে এমন গান শুনে বলল, কি গান গাচ্ছি সেটা? চুপ কর তো। আয়ুষ রেগেমেগে তাকিয়ে বলল, আরশি রিজেক্ট মি বাবা। মাই হার্ট ইজ ব্রোকেন। আই ক্রাইং নাও। মাই প্রেস্টিজ ইজ ফালাফালা ইন ফ্রন্ট কুনাল ভাইয়া। রাত তপ্ত শ্বাস ফেলল। আবার ভুলভাল ইংরেজি বলছে। এই আরশিকে নিয়ে ভাবলেই এটা করছে। তোর বয়স হয়নি হার্ট ব্রোকেন হওয়ার, বড় হ আগে এসব ফিল্মি ডায়লগও না মেরে। ইউ ইনসাল্ট মাই লাভ বাবা। হাউ? ইনসাল্ট করিনি। বলেছি আগে বড় হতে। তারপর প্রেম ভালোবাসা নিয়ে লাফালাফি করিস। শোনো, তোমার মতে তো আমি এখনো ছোট। ওকে ফাইন, আমি মেনে নিলাম। কিন্তু আমি যখন বড় হব তখন কিন্তু আরশিকে আমার চাই। আর তুমি বলেছ আমি তোমার সব কথা শুনলে আমি যা চাইব তাই পাবো। তখন কিন্তু কথার খেলাফ করবে না বলে দিলাম। রাত ছেলের কথা মনোযোগ দিয়ে শুনল। রাত বুঝে না এইটুকু ছেলে কিভাবে এত ভালোবাসার পাগল। ওর তো এখন বয়স খেলাধুলা করার। তা না ছেলে তার আরশি ব্যতীত কারো সাথে কথা তো দূরে থাক, বন্ধুত্বই করেনি। আজ অবধি আয়ুষের কোনো বন্ধু নেই। রাত ছেলের মাথায় হাত রেখে বলল, এত আরশি আরশি করিস কেন? আরশির মাঝে কি এমন আছে? আয়ুষ সমুদ্রর দিকে তাকিয়ে বলল, আরশির মাঝে যা আছে বাবা তা আর কারোর মাঝেই নেই। আমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস আরশির নামে। আমার হৃৎপিণ্ডটায় আমার কোনো অস্তিত্ব নেই। পুরোটা জুড়ে কেবল আরশি। তাকে না পেলে আমার নিঃশ্বাস সেদিনই থেমে যাবে বাবা। রাত গাঁটটা মারল ছেলের মাথায়। এসব ডায়লগও কোন মুভিতে শুনেছিস শুনি? আয়ুষ মুখটাকে কালোকে বলল, এসব তোমার ফিল্মি ডায়লগও মনে হলো? এগুলো তোমার ছেলের ইমোশন বাবা। সাগরে ফেলে দে এমন ইমোশন। তুমি কথাই বলো না তো বাবা আর আমার সাথে। আমাকে আল্লাহ বড় কেন বানাচ্ছে না? আর কতকাল আমি ছোট থাকব? এই ছোট জীবনটা ভালো লাগছে না। আমি বড় হব, বিয়ে করব।
এখনো বিছানায় হিসু করিস, আবার বলছে বিয়ে করবে। একদম মিথ্যে বলবে না। আমি হিসু করি না বিছানায়। হয়েছে চল। ঘুরতে এসেছি ঘুর। রাত ছেলেকে নিয়ে সমুদ্রের কাছে আসলো। আরও অনেক পর্যটকরা গোসল করছে, ছবি তুলছে, আনন্দ করছে। কুনাল বারবার আরশির দিকে তাকাচ্ছে। সেটা দেখে আরশি মায়ের হাত টেনে বলল, মা আমি রুমে যাব। কেবলই তো এসেছে তারা আর মেয়েটা এখনই বলছে রুমে যাবে। কেবলই তে আসলাম আরশি। আমার ভালো লাগছে না। আয়ুষের সাথে খেলা করো। আয়ুষ ভাইয়া ভুলভাল ইংরেজি বলে শুধু তুমি শুদ্ধটা শিখিয়ে দিবে। আয়ুষ, ও আয়ুষ। আয়ুষ সন্ধ্যার ডাক শুনে পানি থেকে উঠে বলল, হ্যাঁ চাচি বলো। আরশিকে নিয়ে খেলা করো। তোমার মেয়ে তো জীবনে আমার সাথে খেলা করেনি, আজ করবে ভাবলে কি করে? আরে খেলবে, নিয়ে যাও, আরশি আয়ুষের সাথে থাকবে কিন্তু। সন্ধ্যা আষাঢ়ের কাছে গেল। আয়ুষ আরশির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে কি খেলা যায় বলতো? উম্মম ছোঁয়াছুঁই। কথাটা বলে শেষ করতে না করতেই কুনাল চলে আসলো। এগিয়ে এসে বলল, কি করছো তোমরা? কুনালের উপস্থিতি টের পেয়েই আরশি আয়ুষের হাত ধরে বলল, আমি রুমে যাব আয়ুষ ভাইয়া। ভাইয়া ডাক শুনে আয়ুষের মুখটা কালো হয়ে গেল। ভাইয়া কেন বলছো আরশি? আমি তোমার ফিউচার ছাইয়া। ডোন্ট কল মি ভাইয়া। নাম ধরে ডাকবে। কুনাল ভাইয়া থাকো, আরশিকে নিয়ে চললাম। কোথায় যাচ্ছ? হোটেলে। আমিও আসি? তার দরকার নেই। ইউ ক্যান গো এনজয়। আয়ুষ আরশির হাত ধরে নিয়ে গেল। কুনাল যাওয়ার পানে তাকিয়ে রইল। হোটেলে এসে আয়ুষ আরশিকে বলল, এখন হোটেলে আমরা কি করব একা? তুমি আমি তো কিছুই চিনি না। আমি টিভি দেখব। চলো বাচ্চা মানুষ, তোমাকে কার্টুন ছেড়ে দেই। আয়ুষ রুমে এসে টিভি ছেড়ে দিল। আরশি টিভি দেখতে লাগলো। সমুদ্রতে প্রায় অনেকক্ষণ গোসল করে হোটেলে ফিরল আরুরা। আরু রুমে ঢুকে ভেজা জামাকাপড় পাল্টানোর জন্য ওয়াশরুমে ঢুকতে চাইলে আরাধ্য বাধা দেয়। আরু ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আবার কি হলো? কি করবি? অন্ধ নাকি? দেখছেন না কি করব? আরাধ্য বাঁকা হেসে বলল, চল একসাথে করি। আরু আরাধ্যকে ঠেলে দূরে সরিয়ে বলল, অসভ্য সরুন তো। আরাধ্য আরুকে টেনে নিজের কাছে এনে বলল, সর্ব কেন? কাছে আসব। চল। একদম না। কি একদম না? আপনি যা চাচ্ছেন তা হবে না। লজ্জা পাস নাকি এখনো? আপনার মতন আমি বেলেহাজ নাকি? বেলেহাজ না হলে বাপ ডাক শুনব কি করে? হয়েছে সরুন, জামাকাপড় বদলাতে দিন। আই নিড ইউ বললাম যে। রাতে। পাক্কা? হুমম। আরাধ্য ছেড়ে দিল। আরু ছাড়া পেয়ে চলে গেল জামাকাপড় বদলাতে। রাতে ডিনারটা যার যার রুমে দিয়ে গেল ওয়েটার। আয়ুষ তার ডিনারটা নিয়ে আরুদের রুমে আসলো। আকস্মিক আয়ুষকে দেখে আরাধ্য ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কিরে আমাদের রুমে কি তোর? আয়ুষ মুখটাকে ফ্যাকাশে করে বলল, ব্রো আমি তোমার সাথে থাকবো। আমার সাথে থাকবি মানে? তোমার সাথে ঘুমাবো। কেন? আমার সাথে কি মধু লাগানো নাকি? তোমার থেকে অনেক কিছু শিখব। কি শিখবি? ম্যাচিউর হওয়ার টেকনিক শিখব। আমি নিজেই এক আধ পাগলা। তোকে কি ম্যাচিউর হওয়া শিখাবো? যা অনলাইন কোর্স কর গিয়ে এটার উপর। তোমরা কেউই আমায় পাত্তা দাও না ব্রো। আমি আর থাকবই না দেশে। কোথায় যাবি তাহলে? দু চোখ যেদিকে যায় সেদিকেই। সন্ধ্যা হলে ফিরে আসিস বাসায়। আয়ুষের রাগ হলো। আরু ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলল, খাবারটা খেয়ে ঘুমাতে যা। আমি তোদের সাথে ঘুমাবো। আরাধ্য ইশারায় আরুকে না করতে বলল। আয়ুষকে এ ঘরে রাখা যাবে না। আয়ুষ থাকলে আরুকে কাছে পাবে কি করে? আরু এই সুযোগটাই কাজে লাগিয়ে বলল, আচ্ছা ঘুমা, সমস্যা নেই। আমি নীরার সাথে ঘুমাচ্ছি গিয়ে। আরাধ্য কথাটা শুনে পারছে না তো আরুকে কাঁচা চিবিয়ে খেতে। আয়ুষ বোনকে থ্যাঙ্কস বলল। আরু খাবারটা খেয়ে চলে গেল। আয়ুষ দরজা আটকিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে বলল, ব্রো স্লিপ। আরাধ্য দাঁত চেপে বলল, তুই স্লিপ দে শালা। আমার ঘুমের 12টা বাজিয়ে। এক সময় তুমিও আমার শালা হবে, তখন আমিও কথায় কথায় তোমায় শালা বলে বকা দিব। সুমুন্দি হব গর্দভ। তাহলে বলবো এই বোনের ভাই সুমুন্দি, রেসপেক্ট দিয়ে কথা বলো। রেসপেক্টের মায়েরে বাপ। উফ চেইতো না তো। ঘুমাও, মাথা ঠান্ডা করো। এ তুই চুপ করবি? আমার বউরে ভাগায় দিলি কেন? কোথায় ভাগিয়ে দিলাম?
আপু তো নিজ থেকেই চলে গেল। তুই কেন আসলি এ ঘরে? তোমার সাথে ঘুমাতে। তাহলে চুপচাপ ঘুমা। বকবক করে মাথা খাবি না। রাগ মাথায় চড়ে গেছে। কখন না জানি অধৈর্য হয়ে তোকে ফেলে দেই বেলকনি থেকে। ধৈর্য নেই কেন তোমার? তুই বড় হ, বিয়ে কর, তারপর দেখিস ধৈর্য কেন থাকে না। আমার প্রচুর ধৈর্য ব্রো। আচ্ছা যাও, বকবক করব না। গুড নাইট। হ্যাভ হ্যাঁ নাইস ড্রিম। সকালে দেখা হবে। আয়ুষ উল্টো হয়ে ঘুমালো। আরাধ্য এখন কি বসে বসে মশা মারবে নাকি? সে তো এই রাতটা বউকে চেয়েছিল। আর শালা এসে দূরে সরিয়ে দিল। হে পুরুষগণ, তোমরা এক বাপের এক মেয়েকে বিয়ে করবে। এমন বিচ্ছু পোলা যাদের আছে তাদের মেয়েকে কখনো বিয়ে করো না। গল্পতর প্রেমে উন্মাদামি। পর্ব ৩০। লেখিকা রায়হা জুবের রিপ্টি। খুব যন্ত্রণার সহিত রাতটা পার করেছে আরাধ্য। আয়ুষ একবার পা তুলে দেয় তো আরেকবার হাত ঠাস ঠাস করে শরীরে উপরে ফেলে দেয়। আরাধ্য কিছুক্ষণ বসে ছিল তো কিছুক্ষণ আধশোয়া। আয়ুষকে ইচ্ছে করছিল কোলে করে বেলকনি থেকে ফেলে দিতে, বেয়াদব ছেলে আরও আরাধ্যর মাঝে আসে। খুব ভোরেই আরাধ্য রুম ছেড়ে নীরার রুমে আসে। নীরার ঘুম ভাঙে আরাধ্যর ডাকে। নীরা বিছানা ছেড়ে উঠে দরজা খুলে আরাধ্যকে দেখে কিছু বলার আগেই আরাধ্য বলে, তুমি আমার রুমে চলে যাও তো। নীরা আয়ুষের। নীরা ঘুমচোখে বুঝল না কথাটা তৎক্ষণাৎ। আপনার রুমে যাব মানে? আমার রুমে গিয়ে ঘুমাও। আয়ুষ আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। আই নিড স্লিপ উইথ মাই ওয়াইফ। নীরা রুম থেকে বের হতেই আরাধ্য দরজা লাগিয়ে দেয়। নীরা হতবাক হয়ে যায়। আরাধ্য বিছানার দিকে তাকিয়ে দেখে তার বউ মহানন্দে ঘুমাচ্ছে। অথচ আরাধ্যর ঘুম হয়নি। আরাধ্য বিছানায় গেল। চাদরের ভেতরে ঢুকে আষ্টেপৃষ্ঠে আরুকে জড়িয়ে ধরল। আকস্মিক এমন জড়িয়ে ধরায় আরু চমকে উঠে, ঘুমোঘুম চোখে বলে, আরে নীরা, কি করছো কি? স্বপ্ন টপ্ন দেখছো নাকি? ছাড়ো বোন। আরাধ্যর কপাল কুঁচকে আসলো। আরুর কানের লতিতে কামড় দিয়ে বলল, বিয়ের এত দিন হয়ে গেল তারপরও জামাইয়ের ছোঁয়া এখনো চিনতে পারিস না গাধা। আহাম্মক চোখ খোল। আরু চোখ মেলে তাকালো। নিজের অতি কাছে আরাধ্যকে দেখে চমকালো। আপনি এখানে কখন এসেছেন? নীরা কোথায়? পাঠিয়ে দিয়েছি নীরাকে আমার রুমে। ওটা তোর ভাই নাকি আটার বস্তা? হাত পা ছোড়াছুড়ি করে। কতবার সোজা করে শুইয়ে দিয়েছি, তারপরও বান্দায় আমার পায়ের কাছে গিয়ে মাথা দিবে, পা দিবে বুকে। ম্যানারলেস পুলাপান। আশ্চর্য ছোট তো। কিসের ছোট? এখন ক্লাস 8-এ পড়ছে, কমাস গেলে 9-এ উঠবে। এখনো বাচ্চা? ফিটার খাওয়া তোর ভাইকে বাচ্চা হয়ে থাকলে। আশ্চর্য, এত রাগ করছেন কেন? আমি ঘুমাবো। তো ঘুমান না। না করেছে কে? তুইও আমার সাথে থাকবি। তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমার ঘুম নেই আর। তো তো মানে? ছাড়ুন, আমি উঠব। না, বেলা 11টায় বের হবি রুম থেকে গোসল সেরে। পাগল নাকি আপনি? ইয়েস বেবস, আমি পাগলি। আরাধ্য আরুর ওড়না ধরে টান দিল। আরু রাগী চোখে তাকিয়ে বলল, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হোক না একটু বেশি বেশি, মন্দ কি তাতে? তুই আমি আর বদ্ধ ঘর। উফ, পুরোই জমে ক্ষীর। আরুর গলায় চুমু খেলো আরাধ্য। তারপর ধীরে ধীরে দুটি হৃদয়ের মিলিত হলো। আয়ুষ ঘুম থেকে উঠেই নীরাকে দেখে চোখ ডলতে ডলতে শোয়া থেকে উঠে বলল, ব্রো আমাকে তোমার রুমে দিয়ে গেছে রাতে, তাই না? না, আমিই এসেছি। ব্রো কোথায়? আমার রুমে। আয়ুষ ভালো করে রুমটা দেখল। ব্রো এর রুমেই তো আছে। কি করছে ব্রো তোমার রুমে? জানি না। দেখে আসবো? নীরা চোখ বড় বড় করে বলল, এই না না। তুই দেখে আসবি কেন? বাচ্চা ছেলে, যা ফ্রেশ হয়ে নে গিয়ে। আয়ুষ বাবা মায়ের রুমে আসলো। তার বাবা মা মিলে বেকনিতে বসে ধোয়া ওঠা চা খাচ্ছে। আয়ুষ পাশে বসে বলল, এসোই, তোমরা চা খাচ্ছ? রাত চায় চুমুক দিয়ে বলল, না, বিরিয়ানি খাচ্ছি। আমি তো দেখছি তোমরা চা খাচ্ছ। দেখার পরও জিজ্ঞেস করলি কেন? এমনি করলাম। আমরা ঢাকা যাব কবে? কেন, ভালো লাগছে না? একটুও ভালো লাগছে না। আমি পিছিয়ে যাচ্ছি পড়াশোনাতে। 2-1 দিন পিছালে কিছু হয় না। রেজাল্ট খারাপ আসলে তো তখন তুমিই বকবে। আচ্ছা, তোর বাহিরে পড়াশোনা করার ইচ্ছে আছে? কোন দেশে? কানাডা? আরশি কেউ পাঠাবে আমার সাথে? উহু, তাহলে যাব না। রাত বসা থেকে উঠে চলে গেল।
10টার দিকে আরও নিজের রুমে এসে গোসল করে তারপর ব্রেকফাস্ট করতে গেল। আরুর পরপর আরাধ্যও আসলো। দুজনে খেয়ে দিয়ে সমুদ্র দেখতে গেল। নীরা রিসোর্টের সুইমিং পুলের পাশে দাঁড়িয়েছিল। তার দৃষ্টি পানির দিকে। রিসোর্টে তাদের পরিবারের কেউ নেই। তারা সবাই সমুদ্রের কাছে গেছে। নীরা কি একটা ভেবে যেন পাশ ফিরে যেতেই আকস্মিক কারো সাথে ধাক্কা খেল। মাথা তুলে সরি বলতে গিয়ে দেখল এক পুরুষ। নীরার দূরে সরে গিয়ে বলল, দুঃখিত, আমি দেখিনি আসলে। লোকটা মৃদু হেসে বলল, ডোন্ট সে সরি। দোষটা আসলে আমারই। অ্যাম এক্সট্রিমলি সরি। নীরা চলে গেল। লোকটার সাথে থাকা ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে? ম্যানেজার বলল, মেয়েটা পরিবারের সাথে ঘুরতে এসেছে স্যার। নাম কি? জানি না। জেনে জানাবেন তো আমায়, আর ওর বাবা মাকে সেটাও জানাবেন। জি অবশ্যই। লোকটা চলে গেল। নীরা রুমে এসে বেকনিতে গা এলিয়ে দিল। রাতের দিকে রিসোর্টের বাহিরে আড্ডা বসল। আরুদের। আয়ুষ গিটার বাজাচ্ছে আর কুনাল গান গাইছে। আয়ুষ প্রশংসা করল কুনালের কণ্ঠের। বলল, কুনাল ভাই, ইউর ভয়েস জাস্ট ওয়াও গো। কুনাল স্মিত হাসল আরশির দিকে তাকিয়ে। তোমার ভালো লেগেছে আরশি? আরশি নাক মুখ কুচকাল। ছোট করে জবাব দিয়ে বলল, না। কুনালের মুখ চুপসে গেল। আয়ুষ তা দেখে বলল, কুনাল ভাই, ডোন্ট আপসেট। আরশির হয়ে আমি বলছি। ইট শ টু গুড। কুনাল আয়ুষের কাঁধে হাত রেখে বলল, তুমি ভীষণ লয়াল আয়ুষ। আয়ুষ শার্টের কলার টেনে বলল, একদম পিওর লয়াল আমি। কুনাল মুচকি হেসে বলল, তুমি যত লয়াল হবে আয়ুষ, ততই তোমার পরিচয় হবে চিটারদের সাথে। তাই সাবধান। দুনিয়া চিটার হোক তাতে আমার কি। আমার চেনাজানা মানুষগুলো না হলেই হলো। আরাধ্য গিটার ক্যারে নিল আয়ুষের থেকে। তারপর বলল, কি ফিসফিস করছিস তোরা? কুনাল জবাব দিল, কিছু না ভাইয়া। আরাধ্য কারো উপস্থিতি টের পেয়ে সামনে তাকিয়ে দেখল এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আরাধ্য জিজ্ঞেস করল, কিছু বলবেন? ভদ্রলোক জবাব দিল, জি। নীরা তাকালো না। সে ঘাসের দিকে তাকিয়ে আছে। লোকটা নীরাকে দেখিয়ে বলল, উনার নাম কি? আরাধ্য ভ্রু কুচকাল। কেন বলুন তো? প্রশ্নের উপরে প্রশ্ন করতে নেই। জবাব দিয়ে তারপর জিজ্ঞেস করুন। ওর নাম এই ছেড়ি। লোকটার কপালে দু ভাঁজ পড়ল। মজা করছেন? আপনার সাথে আমার মজার সম্পর্ক? নাম রা বলুন। যার নাম তার কাছে জিজ্ঞেস করুন। এই মিস নীল জামা পরা। আপনার নাম কি? নীরা এবার মাথা উঁচু করে তাকালো। দুপুরের সেই লোককে দেখে চমকালো। আপনি চিনতে পেরেছেন? আরাধ্য জিজ্ঞেস করল, চিনো উনাকে? না ভাইয়া। দুপুরের দিকে জাস্ট কথা হয়েছিল। লোকটা জিজ্ঞেস করল, নাম কি আপনার? আমার নাম জেনে আপনি কি করবেন? অনেক কিছুই করতে চাচ্ছি, নামটা বলুন। পাশ থেকে আরু বলল, ওর নাম নীরা। এখন বলেন কি অনেক কিছু করতে চাচ্ছেন? আমার নাম সাইদুল ইসলাম। এই রিসোর্টের মালিক। তো তো কিছুই না। এমনি পরিচয়টা দিলাম, কোনো অসুবিধা হলে জানাবেন। আপাতত আপনি অসুবিধা করছেন ভাই। সহ্য করে নিন আপু। আর এই যে মিস, আমার নাম, আর আমাকে ভুলবেন না কিন্তু। নীরা বিরক্ত হল। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনাকে মনে রাখার তো কোনো কারণ দেখছি না। আপনি চাইলে কারণ দেখাতে পারি। অ্যাম নট ইন্টারেস্টেড। নীরা চলে গেল। সাইদুল নীরার যাওয়ার পানে তাকিয়ে হাসল। আরাধ্য তা খেয়াল করল। লোকটা চলে যেতেই আরাধ্য আরুকে বলল, এই ছেলের মতলব ভালো না। নীরাকে কিভাবে যেন দেখছিল। নীরার সাথে সাথে থাকিস তো। শত্রুর তো অভাব নেই আমাদের। রাত হতেই যে যার রুমে চলে গেল। পরের দিন সকালে, আজ বিকেলেই তারা ঢাকা চলে যাবে, সেজন্য লাগেজগুলো সব গুছিয়ে রাখল। দুপুরে খাওয়া শেষ করেই তারা রিসোর্ট ছেড়ে বের হতে নিলে সাইদুল নামের লোকটা নিখিলকে ডেকে ওঠে। লোকটা নিখিলকে নিয়ে সাইডে গেল। বেশ অনেকক্ষণ কথাবার্তা বলে গম্ভীর মুখে ফিরল। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিল না। সারা রাস্তা কি যেন ভাবতে ভাবতে আসল। ঢাকায় ফিরেই দুটো খবর শুনেছে আরাধ্যরা। এক হচ্ছে শ্রেয়া সাগর ছাড়া পেয়েছে, আর দুই হলো নীরার বিয়ে দিতে চাচ্ছে নিখিল।
ছেলেকে এখনো কেউ জানে না। হুট করে একদিনের মাঝে এমন সিদ্ধান্ত দেখে আরাধ্যর কেমন একটা খটকা লাগলো। কি হয়েছে যে মেয়েকে বিয়ে দিতে চাইছে, আর কার সাথেই বা বিয়ের কথাবার্তা হচ্ছে? পরের দিন বিকেলে হসপিটালে যাওয়ার পথে রাস্তায় সাগর আর শ্রেয়াকে দেখতে পেল আরাধ্য। হাহাহিহি করতে করতে আইসক্রিম খাচ্ছে দুই বেহা নির্লজ্জগুলো। আরাধ্যর ইচ্ছে করল পাশে থাকা ড্রেনে দুটোকে চোবাতে। আইসক্রিম কেন খাচ্ছে? গু খেতে পারে না বেয়াদবগুলো? খেতে গিয়ে গলায় আটকে গিয়ে মরতে পারে না? জীবন অতিষ্ঠ করে ফেলছে। আরাধ্যর এখন মনে হচ্ছে ডক্টর না হয়ে পুলিশ হতো। দুদিন পর পর এদের থানায় ধরে নিয়ে উত্তমমধ্যম দিত। বিভিন্ন কেসের ফেক মামলা ঢুকিয়ে দিত। সাতচুন্নি কোথাকার। চলবে?